গাড়ির ডোর খুলে এক প্রকার টেনে হিচড়ে ইশিকাকে নামালো আমান। চোখ মুখ শক্ত করে হিড় হিড় করে ইশিকাকে টেনে বাগান বাড়ির ভেতর ঢুকলো। কাল থেকে মেজাজ চড়ে আছে এই মেয়ের উপর, তাই এ সকালে অফিসের ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করে ভার্সিটির সামনে থেকে এক প্রকার তুলে নিয়ে এসেছে তাকে। রাগে তার ফর্সা মুখ একদম লাল হয়ে আছে। এতে রাগের কারণ যদিও কিছুটা আন্দাজ করতে পারছে ইশিকা, কিন্তু পুরোটা নিশ্চিত না, তাই কিছু বলার সাহস পাচ্ছে না। গাড়িতে ওঠার সময় নাকচ করলে এমন ভাবে তাকিয়েছে যেন আস্ত কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে, তাই চুপচাপ বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে বসেছে। তারপরও কয়েক দফা চিৎকার করে জিজ্ঞেস করায় আমানের এক আত্মা কাঁপানো ধমকেই একদম চুপসে গেছে। আমানের টানা হেঁচড়ায় ইশিকা একবার হোঁচট খেল, কিন্তু সেদিকে খেয়াল নেই আমানের। বাড়ির ভেতরে ঢুকতে ইশিকা দেখলো আমানের পিয়ে সোফায় বসে আছে। আমানকে দেখে সে উঠে এগিয়ে এসে একটা কাগজ বাড়িয়ে দিয়ে বলল, স্যার পেপারটা। আমান ইশিকার হাত ছেড়ে দিয়ে পেপারটা হাতে নিয়ে দেখে বলল, পেনটা দাও। এরপর আমার হাতের উপর নিয়ে পেপার গজা গজ সাইন করে ইশিকার হাতে পেনটা গুজে দিয়ে পেপারটা সামনে ধরে শান্ত গলায় বলল, সাইন করো। কিসের সাইন? কিসের পেপার এটা? আমি কোনো সাইন করব না। ভয় ভয় বলল ইশিকা। আমার নিজের বা হাত পেপার সহ কোমরে ঠেকিয়ে ডান হাত দিয়ে মাথার চুল টেনে অন্য দিকে ঘুরে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এরপর কঠিন গলায় বলল, তুমি নিশ্চয়ই চাইবে না অন্য লোকের সামনে তোমার মান সম্মান যাক। একথা শুনে ইশিকা আমানের বিয়ের দিক তাকালো। এই ছেলের যে পরিমাণ রাগ, একে দিয়ে বিশ্বাস নেই। কথা না শুনলে কখন যে নিজের বিয়ের সামনে কষিয়ে চড় থাপ্পড় মেরে দেবে গালে তার ঠিক নেই। তাহলে মান সম্মান নিয়ে টানাটানির মতো হবে ব্যাপারখানা। ইশিকা হাত বাড়িয়ে পেপারটা নিল। যেই একবার পেপারটা পড়তে যাবে অমনি আমানের এক ধমক দিয়ে বলল, তোমাকে সাইন করতে বলেছি আমি, পড়তে নয়। আমানের ধমকে ইশিকা কেঁপে উঠে টেবিলের উপর পেপারটা নামিয়ে ঘটকল সাইন করে দিল। তারপর আমার পেপারটা হাতে নিয়ে পেয়েকে বলল, ইউ মে গো নাও। আর হ্যাঁ, বাবা বা বাড়ির কেউ তোমাকে কল করলে বলবে আমি 2 দিনের জন্য ব্রেকে আছি, কেউ যেন না জানে আমি এখানে আছি। আমার ফোন বন্ধ থাকবে, তাই কেউ যেন আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা না করে এই 2 দিন। গট ইট? ওকে স্যার, বলে দেব। আমার আবার ইশিকার হাতটা খপ করে ধরে সিঁড়ি বেয়ে উপরের ঘরে এসে ইশিকাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। দরজা লাগিয়ে পেপারটা পাশের টেবিলে রেখে ইশিকার দিকে এগিয়ে গেল। রাগে তার চোখও লাল হয়ে গেছে। কি হলো? আমাকে এখানে এনেছেন কেন আপনি? একদম কাছে আসবেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আচ্ছা, কি খারাপ করবে আমার? আর আমি আসবো না তো কে আসবে? তোমার ওই ফ্রেন্ড কি যেন নাম? হ্যাঁ, শোয়েব, সে বুঝি? কই, তার সাথে ঢলাঢলি করে ফুচকা খেতে তো এত কাঁপাকাঁপি আসে না তোমার? আর কোন সাহসে তুমি বিয়েতে না করেছো? কাছে এসে তাদের দাঁত চেপে বলল আমান। এবার বড় এক ঢোক গেল ইশিকা। সে যা আন্দাজ করেছিল সেটাই ঠিক। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে পাঠানো বিয়ের প্রস্তাবে সে সাফ মানা করে দিয়েছে। ইশিকাকে চুপ থাকতে দেখে আমান ইশিকার কাঁধ ঝাঁকিয়ে চেঁচিয়ে বলল, কথা বলছো না কেন? স্পিক আপ, ড্যাম ইট। আমি আপনাকে বিয়ে করব না। আপনার জন্য ভার্সিটির অনেকেই রীতিমতো হিংসা করে আমায়। সুযোগ পেলেই ইনডাইরেক্টলি পিঞ্চ করে নানা কথাও বলে। আর এই বয়সে বাবা মা আমাকে বিয়ে দিতে চাইছে, যেটা আমি একদমই মানতে পারছি না। আর তাছাড়াও আপনি হলেন দ্য গ্রেট আমান আহমেদ, সব মেয়ের ক্রাশ বয়। সেখানে আমি তো আপনার কাছে কিচ্ছু না। আমি আপনার একদম যোগ্য না, বিশ্বাস করুন। আর বলতে পারলো না ইশিকা। তার আগেই তার ঠোঁট আমারের ঠোঁটের দখলে। সে প্রথমে এহেন ঘটনায় হকচকিয়ে গেল, পরে বুঝতে পেরে আমাদের বুকে ইচ্ছা মতো ঠেলা থাপ্পড় মারতে লাগলো। কিন্তু কিছুতে তাকে সরাতে পারছে না। পারবে কি করে? কোথায় আমাদের মতো 6 ফিট জিম ট্রেন বডিওয়ালা ছেলে, আর কোথায় চুনুপুটির মতো ছোট্ট রোগা পাতলা সে। কিন্তু একসময় ইশিকা জোর এক ধাক্কায় তাল সামলাতে না পেরে আমান পিছিয়ে যায়। সেই সুযোগে ইশিকা ছুটে দরজা খুলতে যায়। এবার তার রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারে না আমান। এক ঝটকায় ইশিকার হাত ধরে কাছে এনে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে ফের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তবে এবার আর সেই আগের মতো ভালোবাসা ভরা কোমলতার ছোঁয়া নেই। আছে জেদ, রাগ থেকে জন্ম নেয়া হিংস্রতা। বিছানায় 2 হাত চেপে ধরে ক্রমাগত দাঁত চালাচ্ছে ইশিকার ঠোঁটের উপর। আর হাত বন্ধ থাকায় ইশিকার সমানে পা চুরি করছে। এরূপ ধস্তাধস্তির কিছুক্ষণ পরে হঠাৎই আমাদের হুঁশ ফিরলে খেয়াল করে ইশিকা আগের মতো ছটফট করছে না, শান্ত হয়ে গেছে। ঠোঁট ছেড়ে হাত আলগা করে তাকিয়ে দেখলো সেন্সলেস হয়ে গেছে ইশিকা। এই মেয়ে অল্পে এত প্যানিকড হয়ে যায় যে একবারে অজ্ঞান গিয়ে থামে।
তারপর কোলে তুলে ভালোভাবে বিছানায় শুয়ে দিল ইশিকা। জলের ছিটা দিয়েও জ্ঞান ফিরল না। শেষে চাদর টেনে দিল গায়ে। ইশিকার গালে হাত রেখে বলল, কেন এমন করো ইস্যু? তুমি কি বোঝো না তোমাকে ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব না আমার? সেখানে কিভাবে তোমাকে হারাতে পারবো আমি, বলো? তুমি কি জানো তোমার এই অবহেলা আমার বুকে তীরের মতো বিঁধে? আমার ভালোবাসার পরিমাণ কি বোঝো না তুমি? এত কেন অবুঝ তুমি ইস্যু? একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিল থেকে পেপারটা নিয়ে কাপবোর্ডে রেখে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল আমান। শাওয়ার শেষে বাড়ির কেয়ারটেকারকে ডেকে গাড়ি থেকে ইশিকার ব্যাগ আনালো। তারপর ইশিকার ব্যাগ থেকে ফোন বের করে থেকে কল করলো ইশিকার ফ্রেন্ড নোভাকে। নোভা ইশিকার ফোন পেয়েই রিসিভ করে ব্যস্ত গলায় বলল, হ্যালো ইসি, কি রে, কোথায় তুই? আর আমান ভাইয়া তোকে ওভাবে নিয়ে গেল কেন? তুই ঠিক আছিস তো? আমি আমান বলছি নোভা। ইশিকা আমার কাছে আছে এবং আগামী পরশু পর্যন্ত আমার কাছেই থাকবে। তুমি জাস্ট একটু হেল্প করো। কি হেল্প ভাইয়া? তুমি ইশিকার মাকে কল করে বলবে এই 2 দিন ও তোমার বাসায় থাকছে, আর কোনো প্রকার আপত্তি শুনলে তুমি জোর করবে। কিন্তু প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলবো। থ্যাংক ইউ বলে কল কেটে দিল আমান। পেছন ফিরে দেখলো নিস্তেজ হয়ে শুয়ে আছে ইশিকা। কি নিষ্পাপ মুখখানা। আমান ইশিকার পাশে বসে কপালে একটা গভীর চুমু খেলো। ঠোঁটের দিক তাকাতেই দেখলো রক্ত লাল হয়ে দাঁতের ঘষায় আর কামড়ে ক্ষত বিক্ষত হয়ে ফুলে আছে কোমল ঠোঁটটা। ঠোঁটে আঙ্গুল বুলিয়ে ফের আলতো একটা চুমু খেয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো কিচেনের দিকে। এখন 1 কাপ কফির খুব প্রয়োজন। কফি হাতে উপরে এসে দেখলো ইশিকার এখনো জ্ঞান ফিরেনি। আমান তার পিএকে দিয়ে রেজিস্ট্রি পেপারের সাথে ল্যাপটপটাও আনিয়ে রেখেছিল। হ্যাঁ, রেজিস্ট্রি পেপার। তখন আমান ইশিকাকে রেজিস্ট্রি পেপারে সাইন করিয়েছে। আজ থেকে অফিসিয়ালি তার স্ত্রী সে। আমানের বাবা আরমান আহমেদ ইশিকাদের বাড়ি গিয়ে ওর মা বাবাকে বিয়ের কথা বললে ইশিকা বিয়েতে অমত জানায়। আর সেটা কাল রাতে শুনে প্রচুর রেগেছিল আমান। তবে রাগটা নিয়ন্ত্রণে রেখেছিল। ভেবেছিল পরের সময় নিয়ে ঠান্ডা মাথায় বসে কথা বলবে, ইশিকাকে বোঝাবে। সকালে অফিসে গেলে গার্ডের দেয়া ইনফরমেশনে জেনেছে ক্লাস বাঙ্ক করে সে দিব্যি বন্ধুদের সাথে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করছে। কিন্তু যখনই শুনেছে সবার সাথে শোয়েব নামের ছেলেটাও আছে, তখনই রাগটা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে পুরোপুরি মাথা চড়া দিয়ে উঠেছে। এই ছেলেটাকে আমার একদম সহ্য করতে পারে না। ইশিকাকে বারবার বলেছে শোয়েবের থেকে দূরে থাকতে, তাও এই মেয়ে কথা শোনে না। তাই অফিসের ফরেনার ক্লায়েন্টের সাথে ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করে রাগের বসে ডিরেক্ট ভার্সিটি থেকে তুলে নিয়ে এসে একেবারে রেজিস্ট্রি করে বিয়ে সেরে ফেলেছে। এবার এই মেয়ের আর তার থেকে পালানোর ফুরসতটুকু রাখেনি সে। তবে সেটা ইশিকা এখনো জানে না। জানলে যে রিয়েকশন হবে আল্লাহ মালুম। আমান কফির কাপ আর ল্যাপটপটা নিয়ে কাউচে আদা শোয়া হয়ে অফিসের পেন্ডিং কাজগুলো কমপ্লিট করতে লাগলো। পিটপিট করে চোখ মেলল ইশিকা। আধা চোখ মেলতে আবার চোখ বন্ধ করে হাত দিয়ে মাথা চেপে ধরলো। একেবারে কারেন্টের মতো চিলিক দিয়ে উঠছে মাথার ভেতর। তারপর ধীরে সুস্থে উঠে বসলো বিছানায়। জ্ঞান ফেরার পর কয়েক সেকেন্ড সময় লেগে বুঝতে যে কোথায় আছে সে। সকালের ঘটনার কথা মনে পড়তে রাগে মাথা দপদপ করে ওঠে। আশেপাশে তাকিয়ে দেখে আমান কাউচে আদার্শ অবস্থায় ঘুমিয়ে আছে। জোর করে তুলে এনে এখন শান্তির ঘুম ঘুমানো হচ্ছে। ইশিকা দাঁত কিরমির করে বিড়বিড় করে আমানকে কয়েকটা গালি দিল। তখনকার কথা মনে পড়তে আপনা আপনি ঠোঁটে হাত চলে গেল ইশিকার। দেখলো ফুলে ব্যথা হয়ে গেছে। ইস, কি হাল করেছে আমার ঠোঁটের, পেটা খচ্চর একটা। দরজার দিকে চোখ যেতেই দেখলো দরজা ফেরানো, লাগানো নেই। একবার দরজার দিকে আবার আমানের দিকে তাকালো। এরপর যেই নেমে পালানোর জন্য দৌড় দিতে যাবে অমনি পায়ের ব্যথায় আহ করে চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়ল। শরীর ক্লান্ত লাগায় অর্ধেক কাজ কমপ্লিট করে কাউচে ঘুমিয়ে পড়েছিল আমান। ইশিকার গলার আওয়াজ খুব ভেঙে গেল তার। পাশ ফিরে দেখলো ইশিকা ফ্লোরে পা ধরে ফুপিয়ে কাঁদছে। তড়িঘড়ি করে উঠে গেল ইশিকার দিকে। একেবারে চোখ ফুলে নাক লাল হয়ে গেছে। ইস্যু, কি হয়েছে? পায়ে ব্যথা পেয়েছো? কোথায় দেখি। সাথে গালও লাল হয়ে গেছে। আমান ইশিকার হাত সরিয়ে দেখলো ডান পায়ের বৃথা আঙ্গুলের নখ বেকায়দা ভাবে বেশ খানিকটা ফেটে কোনা দিয়ে রক্ত পড়ছে। ও গড, এই অবস্থা হলো কিভাবে? ইশিকা কান্না বন্ধ করে কটমটিয়ে তাকালো আমানের দিকে। ঝাঁঝালো কণ্ঠে বলল, নিজে এই হাল করে এখন বলা হচ্ছে কিভাবে হলো। মানে আমি কি করলাম? ওইরকম অসুরের শক্তি নিয়ে যখন টেনে আনলেন, হোঁচট খেয়ে ইটের গুঁতোতেই এমন হয়েছে।
বলে ফের পায়ে হাত দিয়ে ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমার একটা দীর্ঘশ্বাস ফেলে ইশিকাকে পাজা করে তুলে নিল। আচমকা কোলে তোলায় হকচকে গেল ইশিকা। তারপর হাত পা ছুটতে ছুটতে বলল, নামান নামান বলছি, একদম ধরবেন না আমাকে, পাজি লোক একটা। ইস্যু চটফটানি বন্ধ করো। আবার ঠিক আছে, এই ফেলে দিলাম বলে আমান ইশিকাকে ফেলে দেওয়ার অ্যাক্টিং করলো। অমনি ইশিকা আতঙ্কিত গলায় না বলে তাড়াতাড়ি করে আমানের গলা আঁকড়ে ধরলো 2 হাত দিয়ে। এটা দেখে আমান মুচকি হাসি দিয়ে বিছানায় বসিয়ে দিল ইশিকাকে। চুপচাপ বসে থাকবে, নো পাকনামি। আদেশের সুর বলল আমান। তারপর ফার্স্ট এইড বক্স এনে দেখলো রক্ত পড়া বন্ধ হয়েছে। পায়ের চাপ পড়ায় রক্ত বের হয়েছিল। ক্ষত জায়গায় ডেটল পড়তেই জ্বলে উঠল পা। চাপা চিৎকার দিয়ে ইশিকা পা সরিয়ে নিলে আমান বলল, ওয়াশ না করলে ইনফেকশন হয়ে যাবে তো। জ্বলছে, একটু সহ্য করো লক্ষ্মী, দেখি। বলে আবার ইশিকার পা কাছে টেনে নিল আমান। ইশিকা দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, আমার নখের ইট হত্যা করে এখন আবার দরদ দেখানো হচ্ছে, বজ্জাত লোক কোথাকার। আহারে আমার শখের নখটা, ইস। এত বড় নখ রেখেছো কেন পায়ে? ভূতের মতো এত বড় দেখে তো হোঁচট খেলে। ইশিকার দিকে না তাকিয়ে ব্যান্ডেজ করতে করতে বলল আমান, বেটা শয়তান, নিজে রাগ দেখিয়ে টানা হ্যাচড়া করে নখ ফাটিয়ে এখন আবার আমার দোষ দিচ্ছে। আবার বলে কিনা ভূতের মতো নখ আমার। আমার ভূতের মতো নখ? হ্যাঁ তো, একদম ভূতের, না ভূতনির মতো নখ। আর এত বড় নখ রাখবে না পায়ে, পরিমাণ মতো ছোট করে রাখবে, বা পায়েটাও কেটে ফেলবে। আমানের কথা শুনে রাগে মাথার রক ছিঁড়ে যাওয়ার উপক্রম হচ্ছে ইশিকার। তার এতে শখের নখকে আবার বলে কিনা ভূতনির মতো। এত বড় অপমান তার নখের। ব্যান্ডেজ করা হয়ে গেলে ইশিকা গাল ফুরিয়ে বলল, আমি বাড়ি যাব। তুমি কি রাস্তার ফুটপাতে আছো নাকি বাড়ির ভেতরেই তো আছো? আমি আমার বাড়ি যাব, মানে আমার বাবার বাড়ি। যাবে তো, তবে এখন না। কেন? কারণ তুমি এখন তোমার বেস্ট ফ্রেন্ড নোভাদের বাসায় আছো এবং আগামী 2 দিন সেখানেই থাকবে। এরকমই বলা হয়েছে তোমার বাড়িতে। কে বলেছে এগুলো? তোমার ফ্রেন্ড নোভাই বলেছে, মানে আমি বলিয়াছি। বলে দাঁত বের করে হাসলো আমার। ইশিকা যে কিছু বলতে যাবে অমনি দরজায় টোকা পড়লো। সাহাব, ভেতরে এসো। ও খানা লিয়ে আইছে। হ্যাঁ, এখানে রেখে যাও। বাহাদুর খাবার আর জল দিয়ে চলে গেল। আমান খাবার খুলে ইশিকার মুখের সামনে ধরে বলল, নাও, হাঁ করো। আমি খাবো না। কেন? আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। তো আপনি খান। কে না করেছে? আমার খিদে পাইনি। দুপুর 2:30টার কাছাকাছি বাজে। সকালে বাসা থেকে যে কিছু খেয়ে বের হয়নি তা নিশ্চিত। ওই টক জলের সাথে রাস্তার ধুলোবালি মেশানো ফুচকায় পেটে পড়েছে শুধু। খিদে পায় না কিভাবে? আগে বলুন আপনি কেন মিথ্যা কথা বলালেন বাড়িতে? আর আমি এখানে থাকবো না, বাড়ি চলে যাব। আমি তো এখন নিয়ে যাব না, তো কিভাবে যাবে? একাই যাব। এই পা নিয়ে? আর রাস্তা চেনো তুমি? ইশিকা মনে মনে ভাবলো, আসলেও তো এই পা নিয়ে কিভাবে যাবে সে। আর তাছাড়া রাস্তাও তো চেনে না। আসার সময় গাড়ি থেকে বুঝেছে এটা শহরের থেকে দূরে, জনবসতি কম এলাকার, কিছুই তো চেনে না আশেপাশে। তবু দমে না গিয়ে ভাব নিয়ে বলল, চিনি না তো কি হয়েছে, চিনে নেব। এই ঈশিতা পারে না এমন কোনো কাজ নেই, বুঝলেন? ওরে বাবা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, যেও। শুনেছি এলাকার মেয়ে ধরা বের হয়েছে। ফর্সা সুন্দর মেয়ে দেখলেই নাকি মুখ চেপে ধরে, বস্তায় ভরে নিয়ে যায়। আমাকে তো তোমার ভালো লাগে না, সহ্য হয় না। আমার কাছে থাকতে আপত্তি। বেশ হলো, তাদের কাছে থেকো। কি ছেলে ধরা? আরে না, মেয়ে ধরা। শুধু মেয়েদের ধরে তো, ছোট চুলে সুন্দর সুন্দর বাচ্চা মেয়ে, একদম ইস্যুর মতো। এসব শুনে বড় এক ঢোক গেল ইশিকা। ছোটবেলা থেকে এই ছেলে ধরাদের ভীষণ ভয় পায় সে। তাই তো ছোটবেলা একা একা বের হতো না বাড়ি থেকে। মা বলতো এরা ধরে নিয়ে নাকি চোখ কিডনি বের করে বেঁচে দেয়। আর এখানে তো একেবারে মেয়ে ধরা। আমান ওর চোখ মুখ দেখে মিটিমিটি হাসছে আর মজা নিচ্ছে। বেশ ভয় পেয়েছে মেয়েটা, কিন্তু ইশিকা ভয় প্রকাশ না করে জোর গলায় বলল, আপনি মিথ্যা বলছেন, আমাকে ভয় দেখানোর ধান্দা সব। তাই নাকি? তোমার আমাকে দেখে মনে হচ্ছে আমি মজা করছি? বিশ্বাস না হলে কেয়ারটেকার বাহাদুরের কাছে শোনো। ও তো এখানকারই লোক, সব জানে। তাছাড়া টিভি নিউজেও তো এই ঘটনা রটেছিল, দেখোনি? মুখ সিরিয়াস ভাব করে বলল আমান। এবার বেশ ভালো মতোই ভয় পেল ইশিকা। মিডিয়াতে যেহেতু দেখানো হয়েছে তাহলে নিশ্চয়ই সত্যি ঘটনা। কি এখনো যাওয়ার ইচ্ছা আছে নাকি একা একা? উত্তরে ইশিকা অসহায় মুখ করে চুপ রইল।
ভেবেছিল পালাবে, কিন্তু এবার তো সে কোনো মতেই একা একা বেরোবার সাহস পেল না। আর এই ছেলে যেমন হাজার বললেও দুদিনের আগে জীবনে বাড়ি দিয়ে আসবে না। আচ্ছা থাক, বলতে হবে না, বুঝেছি আমি। নাও হা করো, খেয়ে আবার মেডিসিন নিতে হবে, নইলে কিন্তু পায়ের ব্যথা কমবে না। আর খালি পেটে মেডিসিন নিয়ে কোনো লাভ নেই। না, কমলো, খাবো না আমি, বলেছি খিদে নেই আমার। শিওর তো? খুব শিওর। ওকে, না খেলে? আমার খুব খিদে তো পেয়েছে বাবা, আমি খাই। মুখ বলল বেশ খিদে পেয়েছে, তা ইশিকা খুব ভালো করে বুঝতে পেরেছে। কিন্তু যে আমানের আনা খাবার খাবে না, কিছুতেই খাবে না। বেশ আয়েশ করে খাচ্ছে আমান, আর ইশিকা হা করে তার খাওয়া দেখছে। আমানের খাওয়া দেখে ওর খিদে যেন আর বেড়ে গেল। এবার খিদের প্রাণ যায় যায় অবস্থা। মনে মনে বলল, ইস কি নিষ্ঠুর লোকটা, এই নাকি তার ভালোবাসা। বলেছে খাবে না তো কি, জোর করে কি খাইয়ে দিতে পারতো না? এমনি সবকিছুতে জোর খাটাতে পারে খুব। ভালোবাসা না কচু, আসলে বেটা শয়তান, শয়তানের খাড়া ঝিলকি। কি কি দেখো, এবার কি খিদে পেয়েছে? না। আমার মুচকি হাসি দিয়ে ফের ইশিকার সামনে খাবার ধরলো। ইশিকা কিছু বলতে যাবে, তার আগে আমান গম্ভীর কণ্ঠে বলল, কোনো কথা না। এবার আর ইশিকা না করলো না, চুপচাপ খাবার মুখে নিল। আমান হেসে মনে মনে বলল, পাগলি একটা। ইফতেখার চৌধুরী বই নিয়ে বারান্দায় এসে বসলেন। আজ তিনি অফিসের কাজ থেকে ছুটি নিয়েছেন, শরীর নাকি বিশেষ ঠিক লাগছে না। এমন সময় আফসানা চৌধুরী এসে ক্ষোভ মেশানো কণ্ঠে বললেন, তোমার মেয়ে কি পণ করে রেখেছে যে আমার কোনো কথাই সে শুনবে না? কেন, কি করলো আবার সে? ভার্সিটি থেকে সোজা বান্ধবীর বাসায় গেছে সে। দুদিন নাকি সেখানে থাকবে। অনুষ্ঠান নেই, কারণ নেই, কোনো মানে আছে সেখানে থাকার? আবার নিজে কথা বলেনি, বান্ধবীকে দিয়ে ফোন করিয়ে বলেছে। কাল এত করে বোঝালাম বিয়ের জন্য, কিছুতেই বুঝলো না। কি খারাপ আছে ওই ছেলের, দেখতে একেবারে রাজপুত্র, উচ্চবিত্ত ভালো ফ্যামিলি। আর সেখানে তোমার মেয়ে না বলে বসে আছে। এখন নাকি বিয়ে করবে না। খালি মেয়ে যখন হয়েছে, বিয়ে তো একদিন করতেই হবে নাকি? সেটা এখন হলে সমস্যাটা কি? ইফতেখার চৌধুরী কোনো প্রত্যুত্তর না পেয়ে আফসানা চৌধুরী গলার স্বর উঁচু করে বললেন, তুমি কি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? হ্যাঁ, কি বললে? বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন ইফতেখার চৌধুরী। আফসানা চৌধুরী কিছুক্ষণ দাঁতে চেপে তাকিয়ে রইল তার দিকে। বাপ ছেলে মেয়ে সব হয়েছে এক কাছে, আমার কথার কোনো দামই নেই এদের কাছে। এক কান দিয়ে শুনে তো আরেক কান দিয়ে বের করে দেয়, নয়তো শুনবে না। থাকবো না আর এই সংসারে, চলে যাব, তারপর দেখি কিভাবে চলে এসব। রাগে বিরাট বকতে বকতে চলে গেলেন আফসানা চৌধুরী। ইফতেখার চৌধুরী কিছুক্ষণ তার যাওয়ার দিকে তাকিয়ে থেকে এপাশ ওপাশ মাথা নাড়িয়ে ফের বইয়ে মুখ গুজলেন। ইশিকা একবার খাবার মুখে নিচ্ছে, তার বদলে দুইবার জল খাচ্ছে, সাথে ঠোঁট চেপে সমানে শোষাচ্ছে। ঠোঁটের কাটা জায়গাগুলো জ্বলছে চিনচিন করে। খাওয়া শেষ, টেবিলে প্লেট রাখতে রাখতে আমান বলল, এত শোষাচ্ছ কেন ইস্যু? খাবার তো বেশি ঝাল ছিল না। ঠোঁট জ্বলছে তো। কান্না কান্না মুখ করে তখন আমানের মাথায় দুষ্টু বুদ্ধি এলো। ফিচেল হাসি দিয়ে ভ্রু নাচিয়ে বলল, কেন, কি হয়েছে ছোটে? আবার কেউ কি আদর করেছে নাকি? এই মুহূর্তে ইশিকার আমানের মাথা ফাটিয়ে দিতে ইচ্ছা করছে। কি অসভ্য ছেলে, নিজে আমার ঠোঁটের হাল বেহাল করে দিয়ে এখন আবার রসিকতা করা হচ্ছে। ইশিকা নাক ফুলিয়ে দাঁত চেপে মনে মনে আমানকে ভয়ঙ্কর কয়েকটা গালি দিল। আমান জলের গ্লাস আর ওষুধ এনে ইশিকার সামনে এনে বলল, গালি দেওয়া হয়ে গেলে এটা মুখে নাও। খাবো না। ইস্যু জেদ করো না, না খেলে পায়ের ব্যথা বাড়বে। বারুক, আপনার এত দরদ দেখাতে হবে না। বারে, আমার বউ আমি দরদ দেখাবো না তো কে দেখাবে? পাড়ার লোক নাকি? কি আপনার বউ? শুনুন, আপনি যদি ভেবে থাকেন এইসব করলে বললে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাব, তাহলে ভুল ভাবছেন। আমি আপনাকে বিয়ে করছি না না না। আমান এবার হো হো শব্দ করে হেসে উঠল। ইশিকা অবাক হয়ে রেখে বলল, আশ্চর্য, এভাবে দানবের মতো হাসছেন কেন? হাসবো না তো কি করব? কতবার আমাকে বিয়ে করবে বলো তো ইস্যু? বিয়ে তো একবার হয়েই গিয়েছে। মানে হলো এই তখন তুমি যে পেপারে সাইন করেছো সেটা বিয়ে রেজিস্ট্রি পেপার ছিল, আর এখন থেকে তুমি আমার বউ, বাচ্চা বউ, বুঝেছো ইস্যুমণি? ইশিকা যেন বিস্ময়ে একেবারে বোবা বনে গেছে, হা করে তাকিয়ে আছে আমানের দিকে। আরে হা করেছো তো আর একটু বড় হা করো না, ওষুধটা মুখে টুক করে পুড়ে দেই। মানে কি? কিসের বিয়ে? আপনি আমাকে ভয় দেখিয়ে জোর করে সাইন করিয়েছেন, পড়তে নিলে পড়তেও দেননি। আমি মানি না এই বিয়ে। না মেনে উপায় নেই, আইন মোতাবেক এখন তুমি আমার স্ত্রী, আর তা কাগজে কলমে প্রমাণিত।
কিসের আইন? আমি পুলিশের কাছে যাব, বলবো আপনি আপনি আবার আমাকে কি কি আমি তোমাকে? আপনি কথায় কথায় তো ঠেসে ধরে চুমু খান কেন আমাকে? নইলে তো তোমার মুখ বন্ধ হয় না। আর আমার বউকে আমি চেপে ধরে চুমু খাই আর যাই করি, তাতে তোমার কি? এগুলো হলো দুষ্টু মিষ্টি ভালোবাসার আদর, বুঝলে? গম্ভীর ভাবে বলল আমান। কান্না গলায় এসে দলা পাকিয়ে আটকে যাচ্ছে শিকার। বলার মতো ভাষা মুখে নেই। কি ভয়ঙ্কর ছেলে! তুলে এনে অজান্তে বিয়েও করে ফেললো। এখন আবার বানিয়ে বানিয়ে মিথ্যা বলে সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। অদ্ভুত ভাবে সে ভয়ও পাচ্ছে, কারণ তার কথা বিশ্বাস করানোর মতো যথার্থ প্রমাণ নেই তার কাছে। এখন তো সে নিরুপায়। পায়ের ব্যথাটা পাল্লা দিয়ে বাড়ছে, তাই না পেরে মেডিসিন খেয়ে নিল। আমার জোড়া হেসে মনে মনে বলল, ওষুধ কাজে দিয়েছে তাহলে, গুড গার্ল। বলে হেসে আমার এঁঠো প্লেট নিচে রাখতে রাখতে চলে গেল। প্লেট রেখে এসে দেখলো ইশিকা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাথরুমের দিকে যাচ্ছে। এই কি করছো? পায়ে চাপ ফেলছো কেন? আবার ব্লিডিং হবে তো। গোসল করব আমি, অসহ্য লাগছে। একদম না, পায়ের ব্যান্ডেজ ভেজানো যাবে না। আর অবেলা হয়ে গেছে, এখন গোসল করলে ঠান্ডা লেগে যাবে। হাত মুখ ধুয়ে চেঞ্জ করো, দাঁড়াও। ইশিকাকে কোলে তুলে বাথরুমে বসে কাবার থেকে নিজের একটি টি শার্ট আর একটা ট্রাউজার আনলো আমান। তারপর ইশিকার হাত মুখ ধুয়ে মুছিয়ে দিয়ে টি শার্ট আর ট্রাউজারটা এগিয়ে দিয়ে বলল, নাও চেঞ্জ করো। এগুলো কার? কার আবার? আমার। আমি আপনার জামা পরবো? তাছাড়া কি পরবে? এখানে তোমার জামা পাবে কিভাবে? আর আমার জামা পরলে কি সমস্যা? রেসিস্ট নাকি তুমি? ইশিকা কিছুক্ষণ আমাদের দিকে করুণ চোখে তাকিয়ে তারপর হাত থেকে টি শার্ট আর ট্রাউজারটা নিয়ে নরম গলায় বলল, বাইরে যান। কেন? আমি তো এখন তোমার হাজবেন্ডই। আমার সামনে চেঞ্জ করতে লজ্জা কিসের? ট্রাস্ট মি, আমি কিন্তু একটু লজ্জা পাবো না। দুষ্টু হেসে চোখ মেরে বলল আমান। উত্তরে ইশিকা আগুন চোখে তাকিয়ে কিছু বলতে নিলে আমান তড়িঘড়ি করে বলল, আচ্ছা আচ্ছা, যাচ্ছি। বলে হাসতে হাসতে বেরিয়ে গেল। এদিকে ইশিকা জানালার ধারে চেয়ারে বসে পড়ন্ত বিকেল দেখতে ব্যস্ত। সাথে আছে মনে একরাশ এলোমেলো ভাবনা। জীবন সত্যি বৈচিত্র্যময়, কখন যে কোন চিত্র দেখিয়ে দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রথমে বিয়ের ব্যাপারটা মেনে নিতে কঠিন লাগতো, এখন সেরকম কিছুই মনে হচ্ছে না। অদ্ভুতভাবে বিয়েটা আর আমানকে নিয়ে ভাবতে ভালো লাগছে তার। আমার ইশিকাকে ঘুমানোর জন্য শুইয়ে দিয়ে বাগানে গেছিল হাঁটতে, আসলে মূলত সিগারেট খেতে। ঘরে খেলে ইশিকার সমস্যা হবে ভেবে বাইরে চলে আসে। সেখানে বাগানের মালিকের সাথে কথা বলে বেশ কিছুক্ষণ পর রুমে যায়। রুমে গিয়ে দেখে ইশিকা জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে এক ধ্যানে। আমান গিয়ে ইশিকাকে পেছন থেকে নিচু হয়ে জড়িয়ে ধরে। ইশিকা প্রথমে চমকে গেল, বুঝতে পারে ব্যক্তিকে। আমান ইশিকার কাঁধে থুতনি ঠেকিয়ে বলে, ঘুমাওনি? কি ভাবছো এত? কিছু না। মন খারাপ? আপনি তখন আমাকে রেসিস্ট বললেন কেন? আমান বুঝলো কথাটা ইশিকার এগোতে লেগেছে। মেয়েটা সব কথাই খুব সিরিয়াসলি নিয়ে নেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে আমান বলল, তো কি, রেসিস্ট হওয়া কি খারাপ কিছু নাকি? আমি তো মনে করি এতে এলিগেন্সের ব্যাপার আছে। কিন্তু আমি মোটেও এমন না। আমি কাউকে নিচু চোখে দেখি না, সবাইকে সমান চোখে দেখি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমারই বুঝতে ভুল হয়েছে, তার জন্য আমি খুব খুব সরি। ইশিকা কিছু না বলে অভিমানী মুখ করে অন্যদিকে মুখ ঘোরালো। আমান এবার হাত দিয়ে কান দুটো ধরে বলল, ইস্যু এই যে কান ধরে বললাম সরি, আর কখনো এমন বলবো না। এবার আর মন খারাপ করে থেকো না প্লিজ লক্ষ্মী। আমানের কান ধরা দেখে ইশিকার মাথায় দুষ্ট বুদ্ধি এলো। মুখের ভাব স্বাভাবিক রেখে বলল, সরি একসেপ্ট করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত বলো? যা বলবে তাই মঞ্জুর। কান ধরে 50 বার উদ্বাস করতে হবে। কি 50 বার? বেশি হয়ে গেল না? একটু কম করা যায় না প্লিজ লক্ষ্মীটা? আচ্ছা ঠিক আছে, 49 বার। আর একটুও কম হবে না, গুনবো কিন্তু আমি। আমার নিরুপায় হয়ে উদ্বোস করা শুরু করলো। এত বড় ছেলেকে এভাবে কান ধরে উদ্বোস করতে দেখে ইশিকার হাসি আটকে রাখতে পারলো না। একবার গুনে হা হা করে হাসতে লাগলো। ইশিকার হাসি দেখে আমার আর মুখে প্রশান্তির হাসি ফুটে উঠলো। যাক, মন খারাপ কেটেছে তাহলে। এরপর আমার হুট করে এগিয়ে গিয়ে ইশিকার গালে চুমু খেলো। এহেন আচমকা ঘটনায় চমকে গিয়ে ইশিকার হাসি থেমে গেল। ফের রাগের ভঙ্গিতে বলল, এই একদম চিটিং না, ঠান্ডাবাজ লোক। যান যান, আবার শুরু করুন। আমার কিছু না বলে আবার হুট করে ইশিকার ঠোঁটের উপর চুমু খেলো। ইস, ছি, আপনি সিগারেট খেয়েছেন? গন্ধ বেরিয়েছে, নেশা করলো। নাক মুখ কুচকে বলল ইশিকা। আমার অবাকে চূড়ান্ত পর্যায়ে। সামান্য একটা সিগারেটের জন্য এই মেয়ে তাকে ডিরেক্ট নেশাখোর তকমা লাগিয়ে দিল। কি বললে? আমি নেশাখোর? হ্যাঁ নেশাখোর। সিগারেট খান, মদ খান, গাঁজা খান, নেশাখোর লোক একটা।
দেখি সরুন, আমার ঘুম পেয়েছে, ঘুমাবো। বলে উঠে আস্তে আস্তে বিছানায় গেল ঘুমাবার জন্য। আমার একেবারে আহাম্মক মনে গেছে। হা করে তাকিয়ে আছে ইশিকার দিকে। সিগারেটটা সে মাঝে মাঝে খায়, রেগুলার না। ড্রিঙ্কও কোনো বিশেষ কারণ ছাড়া করে না, কিন্তু গাঁজা এই মেয়ের দৌলতে আর কি কি শুনতে হয় আল্লাহ মালুম। সন্ধ্যাবেলায় রাজিয়া বেগম চা এনে আরমান আহমেদের দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, ছেলের খবর জানলে? জাহিদ বলল সে নাকি ব্রেকে আছে, 2 দিন পর্যন্ত বাড়িতে আসবে না। কোথায় গেছে? তা কিছু বলেনি। তো ফোন বন্ধ রাখার কি প্রয়োজন? এই ছেলের মতিগতি আমি বুঝি না বাপু। হুট হাঁটো এভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়ার মানে কি? ওরা কি একেবারেই না করে দিয়েছে বিয়েতে? ফ্যামিলির সবাই সম্মতি আছে, শুধু মেয়েটা রাজি না। রাজিয়া বেগমের মনে খুব জমল। তার একমাত্র অমন গুণবান সুদর্শন ছেলের জন্য যেখানে কিনা অগণিত সুন্দরী পাত্রীর বাবারা লাইন ধরে দাঁড়িয়ে আছে, সেখানে এই মেয়ে কিনা তাকে প্রত্যাখ্যান করে। আবার ছেলের উপরও রাগ হলো ভীষণ। ওই মেয়ে ছাড়া নাকি সে বিয়েই করবে না, তা সাফ জানিয়ে দিয়েছে। কি এমন দেখেছে ওই মেয়েতে যে ওই মেয়েকেই বিয়ে করতে হবে? এখন আবারও নিরুদ্দেশ হয়েছে। নেহাতি ছেলেটাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে, একেবারে যক্ষের ধন তার, তাই কিছু বলতে পারে না। চাপা রাগ আর খুব মিশন একটা শ্বাস ছাড়লো রাজিয়া বেগম। রাত প্রায় 9টা। চাদর মুড়ি দিয়ে একদম গুটি-সুটি মেরে শুয়ে আছে ইশিকা। সেই যে সন্ধ্যার আগে ঘুমিয়েছে আর ওঠার নাম নেই। ব্ল্যাঙ্কেট চুলগুলো মুখের উপর এলোমেলো হয়ে পড়ে আছে। সামান্য কিছু চুল ঠোঁটের ভাঁজের এক পাশে গিয়ে মিশেছে। ফোলা ঠোঁট জোড়া লাল টকটকে হয়ে আছে। আমার ট্রেতে করে খাবার নিয়ে এসে ইশিকার পাশে বসে আছে। এক ধ্যানে চেয়ে আছে ইশিকার দিকে। ঘুমন্ত অবস্থায় কি নিষ্পাপ লাগছে মেয়েটাকে, তাই এক মুখখানার দিকে তাকিয়ে বোধ হয় 1000 জনম পার করে দিতে পারে সে। ইসু ওঠো, খেয়ে আবার ঘুমাও। কি ওঠো, খাবার খেয়ে আবার মেডিসিন খেতে হবে। ইসু ওঠো না লক্ষ্মীটা। উফ, কি শুরু করেছেন আপনি? শান্তি থেকে একটু ঘুমাতেও দেবেন না নাকি? সন্ধ্যার আগে থেকে ঘুমিয়ে তো যাচ্ছ, আর কত ঘুমাতে হয়? এবার খাবে, এসো। খাবো না আমি, ঘুমাবো এখন, জানতো। বারবার এমন খাবার নিয়ে ঝামেলা কর আমার কিন্তু ভালো লাগছে না। এবার পিটানি কিন্তু একটা মাটিতে পড়বে না। ব্যাস, কাজ হয়ে গেল। এই ছেলে যে রাগ, কথা না শুনলে মেরে হাড়গোড় ভেঙেও দিতে পারে। শেষমেশ নামের আগে ল্যাংড়া শব্দ জুড়ে যাবে। ইশিকা চুপচাপ সোজা হয়ে বসলো। আমার মুখ টিপে হেসে ইশিকাকে খাইয়ে দিতে লাগলো, সাথে নিজেও খাচ্ছে। আর খাবো না। আর একটু না প্লিজ। আমার আর জোর করলো না। এরপর যেই ট্রে থেকে দুধের গ্লাস উঠে ইশিকার দিকে তাকালো, ইশিকা অমনি 2 হাত দিয়ে নাক মুখ চেপে এপাশ ওপাশ মাথা নাড়িয়ে না ইশারা করলো। আমান শক্ত ভাবে বলল, একটা কথা চলবে না, চুপচাপ পুরোটা খাবে। না প্লিজ, দুধের গন্ধ ভালো লাগে না, আমার বমি আসে। আসবে না, নাক চেপে ধরে এক চুমুক দেবে। নাও। সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরে পিছিয়ে গেল ইশিকা। বুঝেছি, আবার কিসি থেরাপিটা দিতে হবে। তাতে অবশ্য আমারই ভালো, তবে এইবার আর 1 ঘন্টা নিচে ছাড়ছি না। ঐচাসিক হাসি হেসে বলল আমান। আমানের কথা শুনে ইশিকার চোখ বড় বড় হয়ে গেল। 1 ঘন্টা এত দম আটকে মারার পায়তারা করছে এই ছেলে। এরপর যে আমান এগিয়ে আসতে নিল, অমনি মুখ থেকে হাত সরিয়ে দিয়ে তড়িঘড়ি করে বলল, না না, খাবো তো, দিন। গুড গার্ল। মুচকি হেসে ইশিকা নাক চেপে ধরে কোনো মতে গ্লাসটা খালি করলো। সাথে মনে মনে আমানকে বকে তুলোধুনো করলো। তারপর আমান জল খাইয়ে একটা পেইন কিলার খাইয়ে দিল। ইশিকা আমানকে মুখ ভেঙচি দিয়ে ধপ করে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লো। আমান হেসে ট্রেটা নিচে রাখতে গেল। আমান ঘরে এসে যে ইশিকার পাশে ইশিকাকে জড়িয়ে ধরলো, অমনি ইশিকার চোখ খুলে বিচলিত ভঙ্গিতে বলল, এই আপনি এখানে শুচ্ছেন কেন? তো কথাই শুভ। এত বড় বাড়ি, একটাই ঘর নাকি? আমি একা ছাড়া ঘুমাতে পারি না, যান অন্য ঘরে গিয়ে ঘুমান। বললেই হলো নাকি? এখন আর একা ঘুমানো যাবে না, অভ্যাস পাল্টাও। আর আজকে তো আমাদের বাসর রাত। বাসর রাতে কি বর বউ আলাদা থাকে নাকি? নিকুচি করেছে আপনার বাসর রাতে। আপনি যাবেন নাকি আমি উঠে চলে যাব? রেগে বলল ইশিকা। আমার কিছু একটা ভেবে তারপর দুম করে ইশিকার কপালে চুমু খেয়ে বলল, ওকে সুইটার, তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। তুমি বরং একা ঘরে শুয়ে শান্তিতে ভূতের সাথে বাসর করো, কেমন? এই এলাকার ভীষণ উপদ্রব এদের। সবার বাড়ি বাড়ি প্রতি রাতে হানা দেয়, আর নতুন মানুষ পেলে তো কথাই নেই, সাথে করে নিয়ে যায় ওদের রাজ্যে। তারপর কাঁচা মাছ খাইয়ে ডামাডোল বাজিয়ে ঘুঙুর পরিয়ে নাচায়, আর কথা না শুনলেই ঘাড় মোটকে দেয়। ইশিকার ভয় পাওয়ার বস্তুগুলোর তালিকার মধ্যে প্রথম বস্তুটি হলো এই ভূত। ছোটবেলায় জুজুবুড়ি, মামতো ভূত, মেজো ভূত, পটকা ভূত, সব ভূতেরই গল্প শোনাতো তার দাদি। এখন বড় হয়ে হরর ফিল্মগুলো দেখে ভয়টা দ্বিগুণ বেড়েছে। মনে মনে বলল, আল্লাহ, এ কোন জায়গায় আমাকে আনলো এই ছেলে? বাইরে মেয়ে ধরা তো ভেতরে ভূত। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। হ্যাভ এ নাইস ড্রিম উইথ ভূতস। বলে আমার উঠে যেতে নিল। ইশিকা আতঙ্ক ভাবে আমানের টি শার্ট টেনে ধরে। কি হলো? এই তো তাড়াতে চাইছিলে।
আবার না কেন? না মানে বলছিলাম যে এত বড় বিছানা থাকতে অন্য ঘরে থাকার দরকার কি? এইখানেই থাকুন না, আমার একটুও সমস্যা হবে না, সত্যি। প্লিজ থাকুন না। আমান হেসে ইশিকাকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে শুয়ে পড়ল। ইশিকাও একেবারে আমানের সাথে লেগে কাজমাজে হয়ে শুয়ে পড়ল। বাসন না হোক, ভূতের ভয় জড়িয়ে ধরে তো আছে। নাই মামা থেকে কানা মামায় ঢের ভালো। মাঝরাতে কারো ফুপিয়ে কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায় আমানের। দেখে ইশিকা ওকে জড়িয়ে ধরে কাঁপছে আর কাঁপছে। ইসু, এসো, কাঁদছো কেন? এই কি হয়েছে লক্ষ্মীটা? খারাপ স্বপ্ন দেখেছো? ওরা আমাকে নিয়ে গেল, আমি যাব না। কে নিয়ে যাবে? কিছু হবে না, আমি আছি তো। এই মেয়ে, স্বাভাবিক হও। ইসু ভয় পাচ্ছে কিন্তু আমি এবার। এই জল খাবে? আচ্ছা একটু ছাড়ো, জল দিচ্ছি আমি। না না বলে কান্না দ্বিগুণ করে আমাকে খামচে ধরলো ইশিকা। আমার উপায় না পেয়ে ইশিকাকে বুকের মধ্যে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো। এভাবে অনেকক্ষণ পর শান্ত হয়ে কান্নার তোড় কমলো। এখন আমার টি শার্ট খামচে ধরে বুকের সাথে একেবারে লেগে ঘুমিয়ে আছে ইশিকা। আমার বুঝলো নিশ্চয়ই খারাপ কোনো স্বপ্ন দেখেছে মেয়েটা। এসব ভূত প্রেতের গল্প বলা ঠিক হয়নি। এমনি যে ভীতু, আবার না বললেও তো জেদ করে অন্য ঘরে চলে যেত। তখন কেমন হতো ব্যাপারটা? কই, এখন সে বাসর করবে তা না, জড়িয়ে ধরে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। মেয়েটাকে জান দিয়ে ভালোবাসে বলে জোর করে কিছুই করতে চায় না। অনেক কষ্টে সামলাচ্ছে সে নিজেকে। আমান বিড়বিড় করে বলল, খুব তাড়াতাড়ি তোমাকে আমার ঘরে নিয়ে যাবো ইসু। তারপর আর কোনো তালবাহানাই শুনবো না, কোনো বাধাই মানবো না, একেবারে পুরোপুরি নিজের করে নেব। বলে ইশিকাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে কপালের পাশে চুমু খেলো। ইশিকা কিচেন ক্যাবিনেটের উপর বসে পা দুলিয়ে দুলে আপেলে কামড় বসাচ্ছে আর আমার ব্রেকফাস্ট বানাচ্ছে। সকাল থেকে মেয়েটা আমাদের পেছন পেছন ঘুরঘুর করছে। ঘরে একা রেখে আমার কিচেনে আসতে চাইলে জোর করে কিচেনে এসেছে। অবশ্য কারণখানা আমার যদিও বুঝেছে, কিন্তু কিছু বলছে না। কালকে ঘটনা শুনলে ভারী লজ্জা পাবে, হয়তো বিশ্বাসই করবে না, উল্টো হয়তো তাকেই মিথ্যাবাদী বানিয়ে দেবে। যেই মেয়ে ইশিকা আপেল খেতে খেতে আর চোখে আমানকে দেখছে। আমান তো খেয়াল করে ডিম ভাজতে ভাজতে বলল, কি দেখছো? দেখছি না, ভাবছি। কি? এই যে আপনি বিজনেসম্যান না হয়ে বাবুর্চি হলে আপনাকে বেশ মানাতো। বলে হু হু করে হেসে উঠল ইশিকা। আমান হা হয়ে তাকিয়ে আছে ইশিকার দিকে। কে বলবে এই মেয়ে কাল রাতে অমন খারাপ স্বপ্ন থেকে কেঁপে ছুপে অস্থির হয়েছে, অথচ এখন দিব্যি বিচ্ছুপনা করছে। মাথার ভেতর খালি বিতলেমি বুদ্ধি গিরগির করে। ইসু, সে বললেও শুনতে ভালো লাগতো, কিন্তু বাবুর্চি কেমন শোনায়? আর তোমার ভাগ্য কত ভালো একবার ভেবে দেখেছো? তোমার বর তোমাকে রেঁধে খাওয়াচ্ছে, যেটা সব মেয়েরই এক্সপেকটেশন। ভালো হয়েছে, আর আপনার সাথে যা মানাবে তাই তো বলবো নাকি? বলেই আবার হাসতে লাগলো। আমান ভেবেছিল ইশিকাকে আর ভয় দেখাবে না, কিন্তু তার দস্যিপনা কমাতে হবে। খালি তাকে হেনস্থা করা, ভালোবেসে বলে কি গোটা মাথা বেঁচে দেবে নাকি? কাল রাতে তো বেশ আয়েস করে ঘুমাচ্ছিলে। খবর জানো কি? তারা কিন্তু এসেছিল তোমাকে নিতে। কারা? ওই যে যারা কথা না শুনলে ঘাড় মটকে দেয়। এই এত মিথ্যা বলেন কেন আপনি? কই, আমি তো দেখলাম না। আরে মিথ্যা বলবো কেন, সত্যি এসেছিল, চুপি চুপি দেখেছি আমি। আর তুমি দেখবে কিভাবে, যে হারে ঘুমাচ্ছিলে। তোমাকে খুব পছন্দ হয়েছে মনে হয়, কিন্তু আমাকে দেখে সাহস পাইনি নেওয়ার। আমাকে তো কাছে থাকতে দিচ্ছিলে না, এবার দেখলে তো আমার জন্যই বেঁচে গেলে। ইশিকা কিছু বলছে না, চোখ মুখ কুচকে বারবার ঢোক গিলছে। আর আমার বেশ মজা পাচ্ছে। আমার বলল, কি হলো, চুপ কেন? ভয় পেলে নাকি? না না তো, আমি ভয় পাবো কেন? এই ঈশিতা কাউকে ভয় পায় না, বুঝেছেন? ওরে বাস, তাই নাকি? বেশ বেশ, তবে আমার কিন্তু একটু ভয় লাগছিল, এক একটার যে চেহারা। বলে প্লেটে খাবার নিয়ে ইশিকার মুখের সামনে ধরলো। কি হলো, নাও। আমার না এখানে একদম ভালো লাগছে না, বাড়ি যাব, প্লিজ নিয়ে চলুন না। আচ্ছা কাল। আজকেই, প্রমিস, আপনার সব কথা শুনবো, তাও আজকেই প্লিজ বাড়ি নিয়ে চলুন প্লিজ। ইশিকার মুখখানা দেখে আমার খুব মায়া হলো। বুঝলো এখানে ইশিকা কমফোর্ট ফিল করছে না। হেসে বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে নিয়ে যাবো, এখন খাও। ইশিকা মুখে হাসি টেনে খাবার মুখে নিল। আমান তো শুধু ইশিকাকে ওর সাথে ইজি হওয়ার জন্য এই দুদিন এখানে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে মেয়েটার ভয়ার্থ চেহারা দেখতে বেশ ভালো লাগে তার। কেমন চোখ বড় বড় করে ঢোক গেলে দেখলে চটকে খেয়ে ফেলতে মন যায়। তাই তো সে ভয় দেখিয়ে মজা পায়। তবে যদি জানে মিথ্যে মিথ্যে ভয় দেখিয়েছে, তাহলে যে কি করবে। নাকের ডগায় যে রাগ। আমান ড্রাইভ করছে আর একটু পরপর ইশিকাকে দেখছে, সিটে মাথায় দিয়ে ঘুমিয়ে যাচ্ছে। আচ্ছা, সব মেয়েকে কি ঘুমন্ত অবস্থায় এত মিষ্টি লাগে? এই যে এখন যেমন তার বাচ্চা বউটাকে লাগছে। হঠাৎই আমানের মনে পড়ে গেল ইশিকাকে প্রথম দেখার কথা। ডুব দিল অতীতে।
সেদিন কোম্পানির এক নিউ ক্লায়েন্ট নাহিদ খানের ছেলের বিয়ের ইনভাইটেশনে গিয়েছিল সে। আরমান আহমেদ ছেলেকে বিজনেসের সব বুঝিয়ে দিয়ে সকল কার্য থেকে অবসর নিয়েছেন, বিধায় আমানকে একা হাতে সব সামলাতে হয়। সেখানে গিয়ে সবার সাথে কিছুক্ষণ কথা বলার পর একটা ফোন কল আসলে ড্রিঙ্ক হাতে পুল সাইডের দিকে চলে যায় আমান। ফোনে কথা বলতে বলতে হঠাৎই চোখ চলে যায় বাঁদিকে। একটু দূরে একটা মেয়ে কয়েকটা পিচ্ছিকে দিয়ে ফানুস ওড়াচ্ছে, পরনে বেবি পিঙ্ক আর গোল্ডেন কম্বিনেশনের লেহেঙ্গা, ছোট চুলগুলো মাঝখানে সিথি করে ছাড়া, সাথে মিষ্টি সাজ। মেয়েটা কিছু একটা বলে খিলখিলিয়ে গা দুলিয়ে হাসছে, আর পিচ্ছিগুলোর হাত ধরে ফানুসগুলো এক এক করে ওড়াচ্ছে। হাসির সাথে তাল মিলিয়ে চুল গায়ের গয়নাগুলো তুলছে। আমার এক ধ্যানে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার গতিবিধি কেন যেন খুব আকর্ষিত আর মুগ্ধ করছিল তাকে। হঠাৎই ধ্যান ভেঙে ফোন কলের কারো কণ্ঠের আওয়াজে। তারপর চোখ ফিরিয়ে অন্যদিক ঘুরে কথা সেরে কল কেটে আবার তাকাতে দেখে মেয়েটা সেখানে নেই। আশেপাশে তাকেও খুঁজে পেল না। তারপর মৃদু হেসে চলে আসে গার্ডেন সাইডে। কিছুক্ষণ পর হঠাৎ এক মেয়েলি কণ্ঠ বলে উঠল, এক্সকিউজ মি। আমান ঘুরে তাকিয়ে দেখলো ফানুস উড়াচ্ছিল সেই মেয়েটা। আবার খুব কাছ থেকে মেয়েটাকে দেখতে পেল আমান। ফর্সা গোলগাল চেহারার সাথে হালকা বোচা নাক, চকচকে চোখ জোড়ার সাথে মুখে মিষ্টি হাসি, চেহারায় বাচ্চা বাচ্চা ভাব, সারা মুখে যেন এক অদ্ভুত স্নিগ্ধতা ছেয়ে আছে। আমান স্বাভাবিকভাবে বলল, ইয়েস। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার সাথে একটা সেলফি তুলতে পারি? আমার সাথে? অ্যাকচুয়ালি এটা একটা হার জিতের ব্যাপার, তাই প্লিজ না করবেন না। জাস্ট একটা সেলফি হলেই চলবে। মানে ঠিক বুঝলাম না। মানে হলো ওই যে আমার বন্ধুরা, ওরা আমার সাথে বাজি ধরেছে, যদি আপনার সাথে সেলফি তুলতে পারি তাহলে কালকে ওরা আমাকে ট্রিট দেবে, আর না পারলে ওই খাদকগুলোকে আমার টাকায় খাওয়াতে হবে। তাই প্লিজ আমার টাকাগুলো রক্ষা করে দিন প্লিজ। আমান দেখলো একটু দূরে কয়েকটা ছেলে মেয়ে দাঁড়িয়ে ওদের দিক উৎসাহ নিয়ে তাকিয়ে আছে। মেয়েটার বাচ্চামি কথা ভাব দেখে আমানের হাসি পেয়ে গেল। কোনো মতে হাসি আটকে বলল, ওকে নিন। মেয়েটা জয়ের হাসি হেসে সেলফি নিল, তারপর বলল, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমি ঈশিতা চৌধুরী। আমান আহমেদ। আপনি নাহিদ আঙ্কেলের বিজনেস ক্লায়েন্ট? ও আচ্ছা, আমি নোভা, মানে নাহিদ আঙ্কেলের ভাতিজির ফ্রেন্ড। ও, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। তো এখন আসি, সেলফিটা দেখাতে হবে ওদের। শিওর। ঈশিকা প্রায় ছুটে চলে গেল। আমান ঈশিকা যাওয়ার দিকে তাকে মাথা নাড়িয়ে আনমনে হাসলো। আমান ঈশিকাদের বাড়ির বেশ খানিকটা আগে গাড়ি থামালো। নোভাকে আসার পথে কল করে আগে সেখানে আসতে বলে রেখেছিল সে। দেখলো রাস্তার একটু আগে নোভা দাঁড়িয়ে ফোন চাপছে। ওরা যে এসেছে সেটা হয়তো খেয়ালই করেনি। আমান ঈশিকার দিকে তাকাতে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। এখনই চলে যাবে মেয়েটা, আবার কবে একটু এত কাছে পাবে কে জানে। এই কিছু সময়ের মধ্যে মেয়েটার নেশা আরো তীব্রভাবে জেগে ধরেছে তাকে। না, এবার তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে ঈশিকাকে ডেকে ঘুম থেকে তুলল আমান। তারপর ঈশিকার ব্যাগ আর ফোনটা হাতে নিয়ে নরম গলায় বলল, নিয়ম মাফিক খাবে, খাওয়ায় যেন কোনো গাফিলতি না হয়, আর মনে করে মেডিসিন নেবে। পা পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত ভার্সিটি যাওয়ার দরকার নেই। কল করলে কল ধরবে, ফোন বন্ধ রাখবে না। ঈশিকা বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে সম্মতি দিল, কিন্তু মুখে কিছুই বলল না। তার ভিতরে কেমন যেন শূন্যতা অনুভব করছে, মনটা নিমিষে খারাপ হয়ে যাচ্ছে। হঠাৎই আমার ঈশিকার হাত ধরে কিছুটা কাছে টেনে এনে কপালে গভীর ভাবে চুমু খেয়ে বলল, নিজের খেয়াল রেখো লক্ষ্মীটা। বলে মাথা নিচু করে রইল। এর মধ্যে হঠাৎ নোভা আমানের গাড়ি দেখতে পেয়ে এগিয়ে গেল। ঈশিকার সামনে তাকিয়ে নোভাকে দেখে আমানের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। আমান বলল, আমি আসতে বলেছি ওকে। ঈশিকা আর কিছু বলল না। গাড়ির ডোর খুলে নামলে নোভা কাছে এসে ধরলো, বলল, কি রে, পায়ের কি অবস্থা? আগের থেকে কিছুটা ভালো, আসছি। আমান মৃদু হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিল। ঈশিকার সামনে তাকিয়ে ফের পেছনে তাকিয়ে মলিন হেসে বলল, ভালো থাকবেন, বলে আর দাঁড়ালো না। নোভার হাত ধরে আস্তে আস্তে এগিয়ে গেল। আমানও ঈশিকা যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফস করে একটা শ্বাস ফেলে গাড়ি ঘুরিয়ে চলে গেল। প্রথম কথাটা নোভাই শুরু করলো, ব্যাপারটা কি বলতো? আমান ভাইয়া কাল হুট করে এসে অমন করে নিয়ে গেল তোকে, আবার কল করে আমাকে বললো আন্টিকে বলতে যে তুই আমার বাসায় থাকবি 2 দিন। আবার আজকেই বললো তোদের বাড়ির কাছে আসতে, তোর নাকি পায়ে চোট। মানে বুঝলাম না কাহিনী কি। পরে সব বলবো তোকে, আপাতত বাসায় এ ব্যাপারে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে। আর সে তো আমি এমনিতেই বলবো না, ভাইয়া আগেই নিষেধ করে দিয়েছে। ঈশিকা আর কিছু বলল না। ভেতরটা হঠাৎই গুমুট মেরে আছে। ঈশিকা কলিং বেল চাপতেই কাজের মহিলা দরজা খুলে দিল।
ঘরে ঢুকতে আফসানা চৌধুরী এগিয়ে গেলেন। ইশিকাকে দেখে হালকা রাগ মেশানো গলায় বলল, কি বেড়ানো শেষ? তা আজকে এলে কেন? দুদিন না থাকার কথা ছিল। ইশিকা উত্তর না দিয়ে নোবার হাত ধরে আস্তে আস্তে সোফায় বসতে নিলে আফসানা চৌধুরী চোখ যায় পায়ের দিকে, ব্রুকুচকে বলল, এ কি রে, পায়ের আঙুলে ব্যান্ডেজ কিসের? শিখা কি বলবে বুঝতে পারছে না। নোভাই কিছু একটা ভাবে আমতা আমতা করে বলল, আসলে আন্টি বাথরুমে পা পিছলে পড়ে গেছিল, তাই আঙুলে একটু চোট পেয়েছে। একটু চোট পেলে ব্যান্ডেজ কেন? আর হ্যাঁ রে, তুই কি কোনো কালেও নিজের খেয়াল রাখতে পারবি না? এত বড় মেয়ে। আন্টি থাক না, মেজর কিছু না। আর ইচ্ছে করে তো আর পড়েনি, অ্যাক্সিডেন্ট ছিল মাত্র। বাধা দিয়ে বলল নোভা। আর ইশিকা বকা শুনে মুখ হাড়ি বানিয়ে আছে। সব দোষ এই লম্বু শয়তানটার। আফসানা চৌধুরী আর কিছু বলল না। বিরক্ত নিয়ে নোভাকে বলে ইশিকা ঘরে নিয়ে যেতে বললেন। এরই মধ্যে ইশিকার ভাই ইয়ান ফুটবল খেলে এসে মাটি পা নিয়ে ঘরে ঢুকলো। এবার আফসানা চৌধুরী মেজাজ আরো খারাপ হয়ে গেল, লেগে পড়লো তার পেছন। ইশিকার উপরে রাগ যেন তার উপর ছাড়ছে। আমার বাড়ি ফিরল সন্ধ্যার একটু আগে। আমারকে দেখে আরমান আহমেদ আর রাজিয়া বেগম অবাকই হলেন। ছেলের তো দুদিনের আগে বাড়ির মুখ হওয়ার কথা ছিল না, হঠাৎ আজকে ফিরে এলো। আরমান আহমেদ কারণ জানতে চাইলে আমার অন্য বাহানা দেখে কাটিয়ে দিয়ে উপরে চলে গেল। রাজিয়া বেগম আর বিশেষ কিছু বললেন না। খুব রাগ অভিমান জমে আছে ছেলের উপর। বয়স 28-এর কোটায়, অথচ খামখেয়ালিপনা গেল না। আগে তো বিয়ে থার কথা বললে কাটিয়ে যেত, আর এখন সবকিছুতেই নিজের মর্জির মালিক সে। রাতে অফিস থেকে ফিরে ইফতেখার চৌধুরী মেয়ের পা এর খবর শুনে ছুটে এলেন মেয়ের ঘরে। মেয়েটা তার বড্ড আদরের, আরো চেহারাখানা তার মায়ের মতো হয়েছে কিনা। মেয়েটাকে দেখলে মায়ের কথা মনে পড়ে যায়। কিন্তু এসে দেখলেন ঘুমিয়ে গেছে ইশিকা। তিনি আর জাগালেন না তাকে। মেয়ের কপালে চুপু খেয়ে গায়ে চাদর টেনে বাতি নিভে চলে গেলেন। আমানের ঘুম ভেঙে গেল রাত 11টার দিকে। ভীষণ টায়ার্ড লাগা এসে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়েছিল। তার আগে যদিও দুবার ইশিকাকে কল করেছিল, কিন্তু ফোন বন্ধ তার। এত পই পই করে বলে দিল ফোন বন্ধ না রাখতে, অথচ কে শোনে কার কথা। সে আর তার ঘুম একদিকে, তো বাকি দুনিয়া আরেক দিকে। ইশিকাকে একবার কল করার কথা ভেবেও করলো না আমান। এখন ফোন অন থাকলেও নিশ্চয় ঘুমিয়ে পড়েছে। সেদিন রাতের কথা মনে পড়তেই হাসি পেয়ে গেল আমানের। কেমন বুথের ভয়ে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে তার বুকের সাথে সেটে শুয়েছিল। আমান আনমনে হেসে বাঁশ বালিশটা জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, সারা জীবনের জন্য এই বুকের পাঁজরের ভেতর রেখে দিতে চাই তোমায় ইস্যু, বড্ড ভালোবাসি যে লক্ষ্মীটা। আজ 6 দিন পর ইশিকা ভার্সিটি যাচ্ছে। পায়ের হাল এখন ভালোই ঠিক। এই 6 দিনে আমার হাজারো ব্যস্ততার মাঝেও পালা করে কল করে যে কতবার খাবার মেডিসিনের কথা মনে করে দিয়েছে, খোঁজ নিয়েছে, তার ইয়াত্তা নেই। ইশিকা বাসার থেকে বের হতে পারবে না বলে তো 2 দিন রাতে আমার ইশিকাদের বাড়ির নিচেই চলে এসেছে। বারান্দার দূরত্ব থেকে হলেও একটি বার দেখার জন্য তার ইস্যুকে। ইশিকা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে আঁচড়াতে এসব ভাবছে আর আনমনে হাসছে। ইস, সেদিন রাতে ফোন অফ ছিল বলে পরদিন কি বকাটাই না বকলো লম্বু শয়তানটা। তবে আমানের কেয়ারগুলোর সাথে সাথে এই বকাগুলো আজকাল ইশিকার কাছে অদ্ভুত ভাবে অন্যরকম লাগে। শুনেছি প্রেমে পড়লে নাকি করলাও মিষ্টি লাগে। আচ্ছা, সে কি আমানের প্রেমে পড়ে গেল নাকি ভালোবেসে ফেললো তাকে? পরক্ষণে আবার মনে করলো তার অজান্তেই কিভাবে বিয়ে করে বউ বানিয়ে ফেললো খোকসটা। বউ? ইশিকা বিড়বিড় করে মুখে শব্দটা আড়ালো। হ্যাঁ, বউ। এখন সে আমানের বউ। কথাটা মনে আসলেই নিজের অজান্তেই ঠোঁটের হাসিটা চওড়া হয়ে উঠল। আয়নায় তাকাতে দেখলো ফর্সা গাল দুটা লাল হয়ে উঠেছে। সে লজ্জা পাচ্ছে, আর লজ্জা পাচ্ছে ভেবেও আরো বেশি লজ্জা পাচ্ছে। বেরোনোর আগে ইশিকা ফোনের দিকে তাকিয়ে দেখলো আজ আমার একটাও কল করেনি। এমনি তো ডেইলি সকালবেলা ঘুম ভেঙেই কল করে, কিন্তু আজ এখন অবধি কল করলো না কেন ভেবে ইশিকার মন খারাপ হয়ে গেল। ভার্সিটি যেতেই বন্ধুরা হই হই করে উঠলো ইশিকাকে দেখে। তৌসিফ বলে উঠলো, হে ক্যাম্পাস কুইন, যাক এলি তাহলে। তা তোর পায়ের এখন অবস্থা কি? এখন ভালো। এরপর রিমি কিছু একটা বলতে নেবে তখনই শোয়েব আসলো। এসে ব্যস্ত ভঙ্গিতে ইশিকাকে জিজ্ঞেস করলো, ইশি কেমন আছিস এখন? দেখি পা। এখন ঠিক আছি, আর দেখার মতো অত কিছু নেই। মেজর কিছুই হয়নি আমার। একটু দেখে শুনে চলতে পারিস না? সেদিন লোভা বলল বাথরুমে পা ফিসলে পরে বেড রেস্টে আসিস। জানিস কতটা টেনশন হচ্ছিল আমার। ইশিকা শোয়েবের কথা শুনে হেসেই ফেললো। শোয়েব কপট রাগ দেখিয়ে বলল, একদম হাসবি না। আর আমার নাম্বার কি তুই ব্লক করছিস? কল যায় না কেন? কথাটা শুনে ইশিকার হাসি মিলিয়ে গেল। সে তো করেনি,
পরক্ষণে বুঝলো নিশ্চয়ই এটা আমানের কাজ। সেদিনে হয়তো শোয়েবের নাম্বারটা ব্লক করে দিয়েছিল। তারপর ইশিকা মুখ করুণ করে বলল, কি জানি, হয়তো ভুলে চাপ লেগে ব্লক হয়ে গেছে। দাঁড়া, আমি এক্ষুনি দেখছি। হবেই তো, থাক, আর লাগবে না। সরি দোস্ত, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস কর। এই দেখ, আনব্লক করে ফেলেছি। প্লিজ আর রাগ করিস না, প্লিজ। শোয়েব ইশিকার দিকে তাকিয়ে হেসে ফেলল। কি আছে মেয়েতে যে রাগ করতে চাইলেও করতে পারে না? যা পারে তা শুধুই ভেবেই শোয়েব ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়লো। এই শেষ হয়েছে তোদের রাগ অভিমানের পালা? এখন শোন, আগামী পরশু বাড়িতে গ্র্যান্ড পার্টি হচ্ছে আমার বার্থডে উপলক্ষে। সবাই চলে আসবে কিন্তু। আর তোরা পরবি শাড়ি, এন্ড এটা মাস্ট। নোভা আর ইশিকাকে উদ্দেশ্য করে বলল রিমি। ইশিকা বলল, এই আমি কিন্তু পরছি না। শাড়িতে আমি ভীষণ আনকমফোর্টেবল ফিল করি। নাও, কোনো কথা শুনছি না, পরতেই হবে। অ্যাটলিস্ট আমার জন্য পরবি প্লিজ। আমার জন্য এইটুকু করতে পারবি না বল? আচ্ছা ঠিক আছে পরবো। এখন আপাতত ক্লাসে চল, টাইম হয়ে গেছে। ক্লাস শেষে তৌসিফ তার বাইকে রিমিকে নিয়ে চলে গেল। তখনই শোয়েব বাইক নিয়ে এসে ইশিকা আর নোভার সামনে দাঁড়ালো। ইশিকাকে উদ্দেশ্য করে বলল, চল তোকে ড্রপ করে দেই। না রে, লাগবে না। কেন? আমার বাইকে বসতে কি কেউ নিষেধাজ্ঞা আরোপ করছে নাকি? কে নিষেধ করবে? কে আবার? আমান আহমেদ। ইশিকার ভ্রু সোজা হয়ে গেল। কথাটা তো সত্যি। আমন তো বলেছে শোয়েবের থেকে দূরে থাকতে। ইশিকা কি বলবে ভেবে পাচ্ছে না। ইশিকাকে চুপ থাকতে দেখে শোয়েব মলিন হেসে বলল, বুঝেছি, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। বলে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ইশিকা কিছু বলার সুযোগ পেল না। শোয়েব চলে যেতেই নোভা বলল, ইশি, তুই কিন্তু এখনো সেদিনের ঘটনার কথা বললি না আমাকে। ভাগ্যিস সেদিন আমি ছাড়া ওরা কেউ ছিল না তখন। তাহলে তোর কত প্রশ্নের সম্মুখীন হতে হতো, বুঝতে পারছিস? এবার বল, কি হয়েছিল সেদিন? ইশিকা হাঁটতে হাঁটতে নোভাকে সব খুলে বলল। সব শুনে নোভা অবাক হয়ে বলল, তার মানে তোদের বিয়ে হয়ে গেছে? সিরিয়াসলি ইশি? এত বড় একটা কথা অথচ বাসার কাউকে জানাসনি কেন? কি বলতাম, উল্টে সবাই আমাকেই ভুল বুঝতো। আর তাছাড়াও আমাকে মনে হয় আমানের জন্য আমার মনে ফিলিংস তৈরি হয়েছে এই কয়দিনে। ওর কেয়ার গুলো আগে আমার পাগলামে বলে মনে হলেও ইদানিং অন্যরকম একটা অনুভূতি দেয়। বুঝলাম, তো এখন কি করবি? জানি না। আচ্ছা বাদ দে এসব, এখন একটা রিক্সা নে। কিরে, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? ইশিকা নোভার দৃষ্টি অনুসরণ করে তাকাতে দেখলো আমান তার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমানকে দেখতে ইশিকার মুখের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। নোভা মুচকি হাসি দিয়ে বলল, তোমার পার্মানেন্ট ড্রাইভার এসে গেছে, এখন আর রিক্সার দরকার নেই, যাও যাও। ইশিকা আস্তে আস্তে এগিয়ে গেল আমানের দিকে। পুরো ফর্মাল লুকে আছে আমান। কি হ্যান্ডসাম লাগছে দেখতে। ইশিকা সামনে গিয়ে দাঁড়াতে কিছু না বলে গাড়ির ডোর খুলে দিল আমান। ইশিকা একবার আমানের দিকে তাকিয়ে গাড়িতে উঠে পড়ল। ইশিকা ভাবলো এবার জিজ্ঞেস করবে কেন আজকে সকালে একবারও ফোন করলো না সে। তখনই ড্রাইভ করতে করতে আমান বলল, 8 ঘন্টা পর আমার ফ্লাইট। কোথায় যাচ্ছেন? দুবাই, বিজনেসের কাজে 2 দিনের জন্য। ও। নিমিষেই মনটা খারাপ হয়ে গেল ইশিকার। হঠাৎই গাড়ি থামালো আমান। তারপর ইশিকাকে টেনে নিয়ে ইশিকার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের দখলে নিয়ে নিল। প্রথমে আচমকা ঘটনায় ইশিকা ভাবাচাকা খেয়ে গেলেও পরে বুঝতে পেরে শান্ত হয়ে গেল। আজ কিছুই বলল না। সেও কেন যেন মানুষটার এই উষ্ণ ছোঁয়াটুকু বড্ড মিস করছিল কদিন। বেশ কিছুক্ষণ পর ইশিকা ছেড়ে দিয়ে কপালে কপাল থেকে আমান বলল, এই 6 দিনের জমানো পাওনার হিসাব আর আগামী 2 দিনের অগ্রিম পাওনা হিসাব বুঝে নিলাম। তারপর ইশিকার গাল দুটো নিজের হাতের আজলে নিয়ে কপালে আস্ত করে চুমে খেল। ইশিকা চোখের দিকে তাকিয়ে বলল, খুব মিস করব তোমাকে লক্ষ্মীটা। ইশিকা নিচের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে থেকে থেকে বলল, আমিও। কথাটা শুনে আমান হেসে ফেলল। তারপর ইশিকাকে ছেড়ে গাড়ি স্টার্ট দিয়ে একেবারে ইশিকাদের বাড়ির মোড়ে এসে থামলো। তারপর গাড়ি থেকে নেমে গেল ইশিকা। ফের ঘুরে তাকালো আমানের দিকে। কিছু একটা বলতে চেয়েও বলতে পারলো না। ফের সামনে তাকিয়ে জোরে জোরে পা ফেলে চলে গেল বাড়ির দিকে। কেন যেন খুব কান্না পাচ্ছে। আমান ইশিকা যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফের একটা ছোট্ট করে শ্বাস ফেলে গাড়ি ঘুরিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে গেল। এদিকে কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুললেন আফসানা চৌধুরী। খুলে দেখলেন নোভা বেশ শাড়ি পরে সেজে গুজে দাঁড়িয়ে আছে। নোভা হাসি মুখে বলল, আন্টি, ইশি কোথায়? সে তো ঘরে। তা তুমি এত সেজেগুজে যে, কোথাও কোনো প্রোগ্রাম আছে নাকি? হ্যাঁ, কেন ইশি বলেনি? আজকে তো রিমির বার্থডে। না তো, আচ্ছা ভেতরে এসো।
ও ফোন ধরছে না কেন আন্টি? কতবার ফোন দিলাম। তাই নাকি? কি জানি মেয়ের কি হলো। সেই পরশু ভার্সিটি থেকে আসলে দেখলাম মন মরা। কাল রাতেও না খেয়ে শুয়ে আজ পড়লো। যাও তো মা, দেখো তো কি হলো মেয়ের। আমি জিজ্ঞেস করে তো কিছুই বললো না। নোভা আর কিছু না বলে ইশিকার ঘরের দিকে চলে গেল। গিয়ে দেখলো ইশিকা জানালা গ্রিলে 2 হাত রেখে বাইরের দিকে তাকিয়ে আছে। ইসি ইসি, কি রে, এখনো রেডি হসনি কেন? কেন? কেন মানে? আজকে রিমির বার্থডে ভুলে গেছিস? আমি, তৌসিফ, শোয়ের কতবার ফোন দিয়েছি তোকে, দেখেছিস? ধরলি না কেন? আজকে তোর খবর করবে রিমি, দেখিস। কি রে, বসে পড়লি কেন? ওঠ, রেডি হ। না গেলে হয় না? মানে কি? দেখ, এমনি কালকে রাতে তুই রিমিকে কল করে উইশ করিসনি, আবার এখনো পর্যন্ত ফেসবুকে একটা টাইম লাইনও করিসনি বলে ক্ষেপে আছে তোর উপর। তাই রাগে আর নিজে থেকে কল করেনি তোকে। এখন তুই না গেলে কিন্তু ওর রাগ ভাঙানো খুব কঠিন হয়ে যাবে। ভালো লাগছে না দোস্ত, তুই যা, আমি রিমিকে পরে বুঝিয়ে বলবো। ইসি, কি হয়েছে তোর? এত ডেসপারেট লাগছে কেন? বল, কি হয়েছে? দুবাই গেছে সে বিজনেসের জন্য। পরশু থেকে এখন অব্দি একটা কলও করেনি, একটাবারও আমার খোঁজও নেয়নি। মানে কার কথা বলছিস? আমান। আরে হতেই পারে, কাজের ব্যস্ততার জন্য করে উঠতে পারেনি। তো তুই কল কর, কল করে খুব ঝেড়ে দে। কেন? আমি কেন করব? তার কি হয়েছে? এমনি তো রাত দিন সমানে কল করে মাথা খারাপ করে দেয়। এখন বিদেশ গিয়ে কি এমন কাজ করছে সে যে একবেলা ফোন করারও সময় তার নেই? বাবা, কি অভিমান, কি প্রেম। আচ্ছা, না করলি, কিন্তু তুই তো বললি ভাইয়া বিজনেসের জন্য দেশের বাইরে গেছে। দেখ, এত বড় বিজনেস, কিন্তু ভাইয়া একাই সবটা সামলায়, তাই হয়তো কাজের চাপের সময় হয়নি খোঁজ নেওয়ার। এমনি তো কত কেয়ার করে তোর, বল। দেখ, একা ঘরে বসে থাকলে এখন আরো মন খারাপ হবে। ভাইয়া আসলেই খুব করে বকে দিস, দরকার হলে ধরে মারিস। তাও আর বসে না থেকে এখন চল, ওখানে গেলে সবার সাথে দেখা হলে মন ভালো হয়ে যাবে। যদি এখন না করিস তাহলে ভাববো বর পেয়ে এখন বন্ধুদের কোনো ভ্যালু নেই তোমার কাছে। ফাজিল, পারিস তো খালি ইমোশনাল ব্ল্যাকমেল করতে না? যদি পারি তো এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হ। কিন্তু রিমির জন্য তো কোনো গিফট কেনা হয়নি। আমিও তো এখনো কিনিনি, যাওয়ার সময় একেবারে কিনে নিয়ে যাব। তো কোন শাড়ি পরছিস? শাড়ি পরতেই হবে? ইয়েস, আমি পরেছি, শো তোমারও পরতে হবে। এখন কথা কম বলে তৈরি হও, সন্ধ্যা হতে কিন্তু বেশি দেরি নেই। নে নে, ওঠ। তাড়া দিয়ে বলল নোভা। ইশিকা কিছু দেওয়ার ইচ্ছা সত্ত্বেও তৈরি হলো, আর মনে মনে ভাবলো শয়তানটাকে তো আর ধরে মারা যাবে না। সেই সাহস বা ক্ষমতা কোনোটাই নেই তার। তবে এর থেকে মোক্ষম কাজ সে করবে। সামনে আসলে একটা কথাও বলবে না সে। ইশিকাদের রিমিদের বাসায় যেতে যেতে সন্ধ্যা লেগে গেল প্রায়। গিয়ে দেখলো শহরের কিছু বেশ নামি দামি বিজনেসম্যানরা ইনভাইটেড আছে সেখানে, কারণ রিমির বাবাও সেই তালিকারই একজন। রিমির রাগ ভাঙাতে হাজারবার সরি বলে কান পর্যন্ত ধরতে হলো ইশিকার। শোয়েব আর তৌসিফ ওদের আগেই চলে গিয়েছিল। ইশিকা যাওয়ার পর থেকেই শোয়েবের দৃষ্টি শুধু ইশিকার দিকেই ছিল। এই দিয়ে 2 বার ইশিকাকে শাড়িতে দেখলো সে। এর আগে দেখেছিল ভার্সিটির একটি অনুষ্ঠানে। আজ লাল আর কালো কম্বিনেশনের জর্জেট শাড়িতে ইশিকাকে ভীষণ সুন্দর লাগছে। এই মেয়েকে যতবারই দেখে ততবারই অদ্ভুত মায়ায় পড়ে যায় সে। বন্ধুদের সাথে দেখা হয়ে কথা বলে ইশিকার মন খারাপটা একদম চলে গেছে। নোভা ইশিকাকে নিয়ে সেলফি তুলছিল। এমন সময় সোহেব এগিয়ে আসলো ইশিকার কাছে। ইশি, হ্যাঁ, কিছু বলবি? তোকে আজকে অনেক সুন্দর লাগছে শাড়িতে। থ্যাংক ইউ দোস্ত। শুধু থ্যাঙ্কসে কাজ হবে না তো আর কি, প্লিজ এখন এটা বলিস না যে একটু প্রশংসা করার জন্য আবার ট্রিট চাই তোর। না, ট্রিট চাই না, একটা ছোট্ট গিফট চাই। তবে কথা দিতে হবে, যা চাইবো তাই দিবি। আচ্ছা, বল কি চাই। এখন না, সবকিছু উপযুক্ত সময় আছে, সময় হলে চেয়ে নেব আমি। মৃদু হেসে বলল শোয়েব। ইশিকা শোয়েবের কথা আগা মাথায় কিছুই বুঝলো না। কনফিউজড মুখে তাকিয়ে থাকতে দেখে শোয়েব হেসে দিয়ে বলল, আরে এমন কিছুই চাইবো না যা দিতে তোর ফকির হওয়া লাগে। সব প্যারা নিস না। শোয়েবের কথা শুনে হেসে ফেলল ইশিকা। তারপর হঠাৎ ইশিকা শুনতে পায় চিরচেনা একজনের গলার আওয়াজ, বা সাইডে তাকিয়ে তার চোখ আটকে যায় মানুষটার উপর। ইশিকা অস্ফুট স্বরে বলল, আমান। আমান এতক্ষণে আর চোখে ইশিকাকে দেখছিল, আর রিমির বাবার সাথে ড্রিঙ্ক হাতে দাঁড়িয়ে আলাপচারিতায় ব্যস্ত। ইশিকা তাকাতে আমান কথার মাঝে তার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। ঠিক তখনই নোভা আমানকে দেখে অবাক। ইশিকা রিমিকে ডাক দিল।
রিমি বাকি সবার সাথে ছবি তোলায় ব্যস্ত ছিল। ইশিকা ডাকে এগিয়ে আসলে ইশিকা আমানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, উনি এখানে কেন? তুই ইনভাইট করেছিস? কে? আমান আহমেদ। আরে উনি তো সেই না যার সাথে তুই সেলফি তুলেছিলি বাজি ধরে। কিন্তু আমি তো করিনি, হয়তো বাবা করেছে। বিজনেস ক্লায়েন্ট হবে হয়তো। কেন? না কিছু না, এমনি। ইশিকা আর আমানের দিকে তাকালো না। নোভা বলেছিল একবার আমানের সাথে কথা বলতে, কিন্তু সে প্রয়োজন নেই বলে মুখ ঘুরিয়ে নিল। এখন সে আমানকে ইগনোর করবে, উচিত শিক্ষা দেবে তাকে কথা না বলে। শোয়েব এতক্ষণ ওদের কথা চুপচাপ শুনছিল, কিছুই বলছিল না, কিন্তু আমানকে দেখে ওর মুখের হাসি উড়ে গেল। এদিকে কিছুক্ষণ পর খাওয়া দাওয়ার পালা শেষ হলো। এর মধ্যে যদিও নোভা গিয়ে আমানের সাথে কথা বলছিল, কিন্তু তখন ইশিকা আমানের সাথে কথা তো দূর, পুরো দমে ইগনোর করছিল। আমানও কিছু বলছিল না, শুধু ইশিকার হাব ভাব দেখছিল, মিটিমিটি হাসছিল। কারণ সে খুব বুঝতে পারছিল ইশিকা ভীষণ রাগ করেছে, আর রাগের কারণটাও তার কাছে স্পষ্ট। এরপর রিমি কেক কেটে সবাইকে খাইয়ে দিলেন। তারপর ইশিকাকে খাইয়ে দুষ্টুমি করে গালে মাখিয়ে দিতে গেলে ভুলবশত ইশিকার শাড়িতে অনেকখানি কেক পড়ে যায়। সেটা পরিষ্কার করতে ইশিকা ওয়াশরুমের দিকে চলে যায়। শাড়িতে লেগে থাকা কেক পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছতে মুছতে আসতে নিলে হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে যায় ইশিকার। মাথা নিচু করে হাঁটার কারণে দেখতে পায়নি সামনের ব্যক্তিকে। চকিতে ধাক্কা লাগা ব্যক্তিটির দিকে তাকালো ইশিকা, দেখলো আর কেউ না, আমান দাঁড়িয়ে তার সামনে, একদম খুব কাছে। মৃদু হাসি মুখ করে পকেটে হাত দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে আছে। ইশিকা অল্প সময় আমাদের দিকে তাকিয়ে থেকে ফের মুখ কঠিন করে মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আমান পেছন থেকে তার হাত ধরে ফেলে। ইশিকা ভেবেছিল কথা বলবে না আমানের সাথে, কিন্তু হাত মুচড়ি করলেও আমান হাত ছাড়ছিল না। শেষমেশ বাধ্য হয়ে পেছনে না তাকিয়ে ইশিকা বলল, হাত ছাড়ুন। আমার অমনি হাত ধরে হাঁচকা টান দিয়ে ইশিকাকে আবার নিজের কাছে নিয়ে এলো। কোমর জড়িয়ে ধরল ইশিকা। ইশিকা আমানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফের চোখ সরিয়ে নিল। আমান হেসে বলল, রাগ করেছো আমার উপর? রাগ? রাগ করবো কেন? আমি কারোর উপর রাগ করিনি। আর কি এমন করেছেন যে রাগ করব? তাছাড়া আমি আপনার কিছু হই নাকি যে আপনার উপর রাগ করার রাইট থাকবে আমার? সরি সুইটহার্ট, তোমার ফ্রেন্ডের বার্থডের ইনভাইটেশন আমি সেদিনই পেয়েছিলাম, তাই দ্রুত কাজ সেরে আজ বিকেলেই দেশে চলে এসেছি। জাস্ট তোমাকে সারপ্রাইজ দিতেই এই 2 দিন যোগাযোগ করিনি। আর তাছাড়াও তোমাকেও একটু আমাকে মিস করার ফিলিংসটা বোঝালাম, যেমন আমি বুঝি প্রতিনিয়ত। আমি কারো কাছে কোনো প্রকার এক্সকিউজ শুনতে চাইনি। আর যে যা খুশি করুক, তাতে আমার কি? আমি কাউকে মিসটিস করিনি একদম। তাই? তবে আমি একটা জিনিস খুব মিস করেছি, আর আমার এখন এটা চাই বলে আমার ইশিকার ঠোঁটের দিকে মুখ এগিয়ে দিয়ে যেতে লাগলো। ইশিকা বড় বড় চোখ করে আমানের দিকে তাকিয়ে আছে। ঠোঁট ছুঁই ছুঁই ঠিক তখনই কেউ একজন ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে গেল। ইশিকা আর আমার চমকে গেল। তারপর ইশিকা তড়িঘড়ি করে চলে আসলো সেখান থেকে। ইশিকা আসতে শোয়েব বলল, ইশি, তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বল। এখানে না, বাইরে চল একটু। এখানে কি সমস্যা? এখানেই বল। এখানে অনেক আওয়াজ, প্লিজ বাইরে চল। ঠিক আছে চল। বাইরে গিয়ে গার্ডেনে হাঁটতে হাঁটতে ইশিকা বলল, বল কি বলবি? না মানে কিভাবে যে বলি, ভয় লাগছে। আমাকে কিছু বলতে তোর ভয় লাগছে? লাইক সিরিয়াসলি? না মানে কোনোদিন তো কাউকে বলিনি, এই প্রথম, তাই আর কি। তাই নাকি? আচ্ছা এখন একটু সাহস করে বলে ফেল। শোয়েব আচমকা ইশিকার ডান হাতটা 2 হাত দিয়ে ধরে ফেলল। ইশিকা এতে খুবই অবাক হয়ে গেল। তারপর শোয়েব ইশিকার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোর কাছে সে সময় বলেছিলাম না, সময় হলে আমি আমার গিফট চেয়ে নেব। আমার মনে হয় এর থেকে উপযুক্ত সময় আর হতে পারে না। ইশি, আমি তোকে। ইশিকা? শোয়েবের কথায় বাধা দিয়ে কেউ একজন ইশিকাকে ডেকে বলল। ইশিকা আর শোয়েব দুজনই পাশ ফিরে তাকালো, দেখলো আমান দাঁড়িয়ে আছে, হাত শক্ত মুঠ করে। তখনও শোয়েব ইশিকার হাত ধরেছিল। আমান বড় বড় পা ফেলে এগিয়ে এলো ইশিকার দিকে। ইশিকা তো আমানের চেহারা দেখে ভয় প্রায় শেষ। এদিকে শোয়েবও হাত ছাড়ছিল না। আমানে এসে শোয়েবকে কঠিন গলায় বলল, ওর হাতটা ছাড়ো। কেন? আপনার কি প্রবলেম তাতে? আমান এবার রাগে শোয়েবের হাত ধরে ইশিকার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিল। তারপর ইশিকার হাত ধরে শোয়েবের দিকে কঠিন ভাবে তাকিয়ে তর্জনী উঁচু করে বলল, ফার্দার আমি যেন তোমাকে ইশিকার আশেপাশে না দেখি, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না, মাইন্ড ইট। কি করবেন আপনি আমার? আর ইশিকা আপনার কে যে এত অধিকার দেখাচ্ছেন? ও তো বলছেই ও আপনাকে ভালোবাসে না। ওর হাত ছাড়ুন।
এই আমান আহমেদ তোমার ঠিক কি কি করতে পারে তা তোমার ধারণার বাহিরে। আর ও আমাকে ভালোবাসে কি বাসে না সেটা আমি খুব ভালো করে জানি। আর কি বলছিলে, কিসের অধিকার, সেটা ওর কাছ থেকে শুনে নিও যে ওর উপর আমার কিসের অধিকার। বলে ইশিকার হাত ধরে গাড়ির দিকে নিয়ে গেল আমান। শোয়েব অবাক হয়ে তাকিয়ে আছে ওদের চলে যাওয়ার দিকে, আর ভাবছে কোন অধিকারের জোরে আমান এই কথাগুলো বলে গেল তাকে। আমান শক্ত করে ধরা ইশিকা হাতে ব্যথা পাচ্ছে, সাথে আমানের রাগের পরিমাণও বুঝতে পেরেছে, তাই কিছু বলারও সাহস পাচ্ছে না। ইশিকা কিছু একটা বলতে যাবে, তখনই গাড়ির ডোর খুলে আমান ইশিকাকে ধাক্কা দিয়ে বসিয়ে দিল। তারপর ড্রাইভিং সিটে বসে ফুল স্পিডে গাড়ি স্টার্ট দিল। একবারও ইশিকার দিকে তাকাচ্ছে না আমান, শক্ত চোখ মুখের সামনে তাকিয়ে ড্রাইভ করছে। ইশিকা কিছুক্ষণ পর কিছুটা সাহস করে বেলে ফেলল। আপনি এত রাগ করছেন কেন? বিশ্বাস করুন, সেদিনও আমার কথায় আপনাকে মিথ্যা বলেছিল। সত্যি ও শুধুই আমার বন্ধু, এর বেশি কিছুই না। আমান এবার হঠাৎ জোরে ব্রেক করে গাড়ি থামালো। তারপর ইশিকাকে এক টানে নিজের কাছে এনে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ইশিকা এবারও কিছু বলার সাহস পেল না। কিছুক্ষণ পর হুট করে আমান ইশিকাকে ছেড়ে দূরে সরে নিল। তারপর চোখ বন্ধ করে সিটে মাথা এলিয়ে দিল। আমানের এমন ব্যবহারে ইশিকার চোখে জল এসে গেল। কিছু সময় পর সিটে মাথা এলানো অবস্থাতেই আমান শান্ত গলায় বলল, আজকে এই বাড়িতে গিয়ে তোমার বাবাকে বলবে আমাকে তুমি বিয়ে করতে চাও। আমি চাই শরীয়ত মতে দুই পরিবারের উপস্থিতি এবং সম্মতিতে আমাদের বিয়েটা হোক। ইশিকা এবারও কিছু বলল না। আমান চোখ খুলে ইশিকার দিকে তাকিয়ে বলল, সেদিন তুমি যতই মিথ্যা কাহিনী সাজিয়ে আমার সামনে বলো না কেন, সেদিন আমি শোয়েবের চোখে তোমার জন্য ওর সত্যিকারের ভালোবাসা দেখেছিলাম। তোমাকে যখন ও আমার সামনে ভালোবাসার কথাগুলো বলছিল, তখনই ওর মুখ কথার ধরন দেখে বুঝেছিলাম ওগুলো ওর মনের কথা, তোমার প্রতি ওর ট্রু ফিলিংস। কি বলছেন এগুলো আপনি? ও শুধুই আমার বন্ধু, তার বেশি কিছুই না। ওকে কোনো দিনও আমি সেভাবে দেখিনি। তুমি না দেখলেও ও দেখেছে, আর তুমি বোকা বলে বুঝতে পারোনি, যা আমি সেদিনই বুঝেছিলাম। আর আজকেও তখনও তোমাকে সরাসরি ওর মনের কথাগুলো বলতে চেয়েছিল। তোমাকে আমি হারাতে চাই না ইস্যু, কোনোভাবেই না। এমন হলে মরে যাব, আমি সত্যি মরে যাব। এমন কথা বলবেন না প্লিজ। আমি সত্যিই বুঝতে পারিনি শোয়েব আমার সম্পর্কে এমন কিছু ভাবে। তাহলে আমি অনেক আগেই ওর সাথে কথা বলে ক্লিয়ার হয়ে যেতাম। আমান এবার ইশিকার হাতের তালুতে চুমু খেয়ে এক টানে ইশিকাকে বুকে জড়িয়ে ধরলো। কেউ আর কিছু বলল না। এভাবে চুপচাপ থেকে বেশ কিছুক্ষণ পর ইশিকাকে ছেড়ে দিয়ে ড্রাইভ করে ইশিকাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল ইশিকাকে। এদিকে মেয়ের চোখ মুখ দেখে আফসানা চৌধুরী অবাক হলেন। দেখে বোঝাই যাচ্ছিল হয়তো কেঁদেছে। তিনি কিছু জিজ্ঞেস করতে ইশিকা কোনো রকম কাটিয়ে ঘরে গেল। শাওয়ার নিয়ে বের হলে আফসানা চৌধুরী ইশিকার ঘরে এসে বলল, কি রে, রাতে খাবি না? না খেয়েই তো এসেছি। বাবা এসেছে? হ্যাঁ, ফিরেছে। খেতে বসে আমাকে তোকে ডাকতে পাঠালো। আর তোর কি হয়েছে বলতো? মা, এই বিয়েতে আমি রাজি, তুমি বাবাকে বলে দিও। সত্যি? তুই ভেবে বলছিস তো? হ্যাঁ। যাক, এতদিনে সুবুদ্ধি হলো মেয়ের। দাঁড়া, এক্ষুনি তোর বাবাকে বলছি। বলেই আফসানা চৌধুরী চলে গেলেন। ইশিকা শব্দ করে একটা শ্বাস ফেলল। তারপর চোখ গেল বিছানার ফোনের দিকে। কেউ কল করেছে। সাইলেন্ট থাকায় এতক্ষণ খেয়াল করেনি। এগিয়ে গিয়ে হাতে নিতেই কেটে গেল। দেখলো আগে রিমি কয়েকবার ফোন করেছে, এখন নোভা করেছিল। তখনই আবারও নোভা কল করলো। ইশিকা কল রিসিভ করতেই নোভা অস্থির গলায় বলল, এই তুই কি রে, না বলে চলে গেলি কেন? কত খুঁজেছি তোকে জানিস? পরে শোয়ের বললো তুই নাকি আমান ভাইয়ার সাথে চলে গেছিস। আমাকে একবার বলে গেলে। শোয়েব যে আমাকে পছন্দ করে এটা তোরা বা তুই আগে কোনোদিন বুঝেছিলি? কি হয়েছে বলতো? হয়েছে অনেক কিছুই, আপাতত যা বললাম তার উত্তর দে। আসলে যেদিন তোকে বলেছিলাম শোয়েবকে দিয়ে আমান ভাইয়ার সামনে ওই বয়ফ্রেন্ডের নাটক করতে, সেদিনই ওর তোকে বলা কথাগুলো শুনে আমার কাছে কিছুটা সন্দেহ হয়েছিল যে শোয়েব মেবি তোকে পছন্দ করে। কিন্তু আজকে তোর প্রশ্ন শুনে পুরোপুরি নিশ্চিত হলাম। বাই এনি চান্স এটা কি ভাইয়া বুঝতে পেরেছে? আর সেটা নিয়েই কোনো ঝামেলা হয়েছে তোদের মধ্যে? শোয়েবকেও দেখলাম তোর কথা জিজ্ঞেস করায় কোনো মতে কাটিয়ে চলে গেল। আমার না বললে হয়তো ব্যাপারটা আমি বুঝতামই না কোনোদিন। আচ্ছা রাখছি রে, ভীষণ টায়ার্ড লাগছে। নোভা আরো কিছু বলল না। ইশিকা ফোন রাখতে ইফতেখার চৌধুরী ইশিকার ঘরে এলেন। এখনো ঘুমায়নি মা? না বাবা, আমি এখনই ঘুমাবো। তুমি দাঁড়িয়ে কেন, বসো না। তুই কি বিয়ের সিদ্ধান্তটা ভেবে চিন্তে নিয়েছিস? দেখ, আমি কিন্তু তোর ইচ্ছের বিরুদ্ধে আজ অব্দি কোনো কিছুই চাপিয়ে দেয়নি। তবে আমার ছেলেটা সত্যি ভালো, আমি খোঁজ নিয়ে দেখেছি। তারপরও তোর মা বা অন্য কারো কথা ভেবে তুই যদি রাজি হয়ে থাকিস,
তাহলে বল আমাকে, তোর ইচ্ছার বিরুদ্ধে কিছুই হবে না, আমি আছি তোর পাশে। না বাবা, আমি সবকিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। আর তাছাড়াও তোমরা তো আমার কখনো খারাপ চাইবে না। আর আজ না হয় কাল তো বিয়ে করতেই হতো। সব মিলিয়ে আমি ভেবেই রাজি হয়েছি। তাহলে আমি কালই কথা বলবো ওদের সাথে। ইশিকার কিছু বলল না। পরদিন ডিনারের সময় আরমান আহমেদকে রাজিয়া বেগমকে জানালেন যে মেয়ে বিয়েতে রাজি হয়েছে। আমান সব শুনছিল কিন্তু কিছু বলছিল না, চুপচাপ খাচ্ছিল। রাজিয়া বেগম একবার ছেলের দিকে তাকিয়ে আরমান আহমেদকে এভাবে হঠাৎ রাজি হওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, পড়াশোনার দিক চিন্তা করে প্রথমে না করেছিল, তাছাড়াও মেয়ের বয়স অল্প, এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা তার পক্ষে কিছুটা কঠিন। রাজিয়া বেগম একথা শুনে সন্তুষ্ট হলেন কিছুটা। তাছাড়াও মেয়েটা দেখতে শুনতে খারাপ না, যদিও ছবি দেখেছেন তিনি, তবে চুলটা বেশ ছোট, তাই এবার আর কিছু বললেন না তিনি। ভেবেছিলেন চক্করে হয়তো তার ছেলে চিরকুমারী রয়ে যাবে, কিন্তু সেই ভয় আর নেই। আরমান আহমেদ ছেলেকে জিজ্ঞেস করলেন, সব তো ঠিক এখন, তাহলে কবে বিয়েটা করতে চাচ্ছ? আমি বেশি দেরি করতে চাচ্ছি না, 2-3 দিনের মধ্যেই সব সেরে ফেলতে চাই। এত অল্প সময় এত আয়োজন? ঠিক আছে, হয়ে যাবে। এখন তুমি যেটা ভালো মনে করো। এত আয়োজন মানে? বাবা, আমি গ্র্যান্ড ভাবে কোনো কিছু করতে চাচ্ছি না, জাস্ট 2 পরিবারের উপস্থিতিতে সিম্পল ভাবে বিয়েটা করতে চাই, এর বেশি কিছু না। মানে আমার একমাত্র ছেলের বিয়ে, তা কি না হবে ঘরোয়া ভাবে? এটা কেমন কথা? মা প্লিজ, আমি এই মুহূর্তে এত কিছু করতে চাচ্ছি না, দরকার হলে পরে রিসেপশন করা যাবে, তাই প্লিজ জোর করো না, আই এম ডান। বলেই উঠে চলে গেল আমান। রাজিয়া বেগম আরমান সাহেবকে কিছু বলতে নিলেও তিনি বললেন, ছেলে বড় হয়েছে, ওসব বিষয়ে ওকে সিদ্ধান্ত নিতে দাও। আর তাছাড়াও বিয়ে তো হচ্ছেই, হয় পরে একসময় অনুষ্ঠান করা যাবে। আপত্তি কোথায়? এটা কোনো কথা হলো? কোথায় একমাত্র ছেলের বিয়েতে আত্মীয় স্বজন লোকজন সবাইকে ঘটা করে জানাবেন, খাওয়াবেন, তা না, ছেলের এরূপ পাগলামো সিদ্ধান্তে এবার চরম বিরক্ত হলেন তিনি। ওদিকে আফসানা চৌধুরীও সব শুনে বেশ অসন্তুষ্ট হলেন। একটা মাত্র মেয়ের বিয়েতে তার কত শখ আহ্লাদ ছিল, আর কিছুই হবে না। ইফতিকার চৌধুরী মনে মনে কিছুটা অসন্তুষ্ট হলেও প্রকাশ করলেন না, উল্টো আরও স্ত্রীকে বুঝিয়ে শান্ত করলেন। ইশিকা ওই সিদ্ধান্তে আর বাদ সাধলেন না। কি বা আর করবে বা কি বা বলবে? এখানে নিজের বিয়ের কথা নিজে ভাবে বললে শ্বশুরবাড়ির লোকই বা কি ভাববে? আর আমান যেহেতু বলেছে, তাহলে ভেবে চিন্তে ঠিক করেছে সব। বিয়ের দিন ঠিক হলো 2 দিন পর। ইশিকাদের বাড়িতে ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হলো। ইশিকা শুধু নোবাকে বলেছিল, তাছাড়া আর কাউকে জানায়নি। সবাই জানলে নিশ্চয়ই শোয়েব জানতো। আর এত কিছু জানার পর শোয়েবকে বিয়ের কথাটা জানানো তার কাছে ঠিক মনে হয়নি। কে জানে আবার যদি কোনো ঝামেলা করে। আমান যদিও বলেছিল, তারপরও ইশিকা জানায়নি। লাল জামদানি শাড়ি হালকা কিছু গয়না পরিয়ে সাজিয়ে ইশিকাকে বাসর ঘরে নিয়ে এলো নোভা। শুধু আরমান আহমেদ, আমান আর তার এক বন্ধু উপস্থিত আছে বিয়েতে। ইশিকাকে দেখে আমানের তো প্রায় মাথা ঘুরে যাবার উপক্রম। লাল শাড়িতে কি সুন্দর লাগছে মেয়েটাকে, পুরো নতুন বউ। ইশিকা আর চোখে আমানকে দেখলো, ফর্সা শরীরের মেরুন পাঞ্জাবিতে অসাধারণ লাগছে দেখতে তাকে। এই ছেলে যা পরে তাই ক্রাশ। ইশিকার আমানের দিকে চোখে চোখ পড়তেই আমান 2 আঙুল দিয়ে ইশারা করে দারুণ লাগছে বোঝালো। ইশিকা লজ্জা পেয়ে হাসলো। বিয়ের কার্য সম্পূর্ণ হয়ে গেলে খাওয়া দাওয়ার পালা শেষে এবার বিদায়ের পালা। ইফতেখার চৌধুরী ছলছল চোখে আরমান আহমেদের হাত ধরে বললেন, ভাই, মেয়েটা আমার বড় আদরে, ছোট থেকেই তুলোই মুড়ে রাখার মতো করে রেখেছি, কখনো একটা ফুলের টোকাও দেয়নি। এখন মেয়েটাকে আপনার হাতে তুলে দিলাম, ওকে নিজের মেয়ের মতোই করে রাখবেন। আপনার মেয়ে এখন আমার বাড়ি বউ না, বরং আমারও মেয়ে। আপনি চিন্তা করবেন না, আমাদের কাছে সুখে থাকবে সে। আফসানা চৌধুরী মেয়েকে ধরে সামনে কেঁদেই যাচ্ছে। আগে যতই মুখে বিয়ে বিয়ে করুক, এখন বুঝতে পারছে নিজের মেয়েকে পরের ঘরে পাঠানোর কষ্টটা। ওদিকে ইয়ানও কাঁদছে, তার একটা মাত্র বোন। কত খুনসুটি দুষ্টুমি মাখার সময় কাটিয়েছে তার সাথে। ইয়ান আর মাকে ধরেই সে কাঁদছে। কাঁদতে কাঁদতে একেবারে হেঁচকে উঠে গেছে, বুকটা ভীষণ পুড়ছে আপন মানুষগুলোকে ছেড়ে যেতে। ইফতেখার চৌধুরী আমানের কাছে গিয়ে ধরা গলায় বললেন, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না বাবা, বলে হু হু করে দিলেন। আমান ইফতেখার চৌধুরীকে কোনো মতে শান্ত করলেন। এবার ইশিকা বাবাকে জাপটে ধরে হাউমা করে কাঁদতে লাগলো। এরপর আমানরা বিদায় নিয়ে ইশিকাকে এক প্রকার ধরাধরি করে আমান কোলে করে নিয়ে গাড়িতে বসালো। এরই মধ্যে ইশিকা কান্নার তোড়ে কখন যে অজ্ঞান হয়ে গেছে নিজেও জানে না। সেদিনের পর থেকে যে কি হলো আমানের না চাইতেও ইশিকার চিন্তা মাথায় ঘুরপাক খেত। অফিসের হাজার ব্যস্ততা থেকে শুরু করে রাতে ক্লান্ত হয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত শুধু ইশিকার ওই হাসি মাখা মিষ্টি মুখখানা শুধু চক্ষু পটেই ভেসে উঠত।
আর ওই বাচ্চাদের মতো কথাগুলো মনে পড়তে আনমনে হেসে উঠত। একদিন আমানের বিয়ে জাহিদ একটা প্রজেক্ট নিয়ে ডিসকাসের সময় হঠাৎ ইশিকার কথা মনে পড়তে আমার আনমনে শব্দ করে হেসে ওঠে। তাই দেখে জাহিদ ব্রু কুচকে সন্দেহের দৃষ্টিতে হাসির কারণ জিজ্ঞেস করলে আমার থতমত খেয়ে কিছু বলে কাটিয়ে দেয়। কিন্তু জাহিদের মনে খটকা লাগে, কারণ সে জানে আমার কাজের উপর খুব দায়িত্বশীল। তার এমন কাজের ক্ষেত্রে অন্য মনস্কতা কখনোই দেখেনি সে। তবে কিছুদিন যাবৎ সে ব্যাপারটা খেয়াল করছিল। তার মানে অন্য কিছু মনে হলে তাই সেদিন ভয়ে ভয়ে বলেই ফেলে, স্যার মানে আপনি কি প্রেমে পড়েছেন? হোয়াট? এগুলো কি ধরনের কথাবার্তা? তোমাকে কিছু ফালতু কথা বলতে রাখা হয়েছে নাকি অফিসের কাজে? জাহিদ ধমক খেয়ে চুপ করে গেলেও তারপর থেকে আমার বিষয়টা গভীর ভাবে ভাবে। তার মতো ব্যক্তিত্বের একজন সামান্য একদিনে পরিচয় একটা মেয়ের প্রেমে কখনোই পড়বে না। এগুলো নিছকই অবান্তর চিন্তা। এরপর ঠিক করে আর কখনো ইশিকাকে নিয়ে ভাবে না। এসব ভাবনা থেকে মুক্তির জন্য 2-3 দিনের জন্য বেরিয়ে পড়তো দূরে প্রকৃতির কাছে। কিন্তু ওই যে মন ঘুরে ফিরে সেই এক রাস্তায় চলে যেত। ক্ষণিকের একাকিত্বতা যেন ইশিকার চিন্তা, তার মন, ব্রেন সর্বত্র যেন আরো বেশি জেঁকে ধরেছিল। তখন আমার রিয়েলাইজ করে, হ্যাঁ, সে সত্যি ইশিকার প্রেমে পড়ে গেছে, খুব মারাত্মক ভাবে পড়ে গেছে। তারপর জাহিদকে ইশিকার সব ইনফরমেশন জোগাড় করতে বলে। জাহিদ বিজ্ঞদের মতো বলে, স্যার আমি বলেছিলাম না আপনি প্রেমে পড়েছেন? আমি তো প্রথমেই বুঝেছিলাম। আফটার অল এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে না? রিয়েলি জাহিদ, কয় ডজন প্রেম করেছো তুমি যে প্রেম বিষয়ে এত অভিজ্ঞতা? কি বলেন স্যার? আমার তো ওই একটাই বাবু থুক্কু, একটাই প্রেমিকা ছিল, যেটা এখন বউ, আর সেই আগের অভিজ্ঞতা থেকেই বুঝেছিলাম। তো এখন কি করি বলো তো? মানে তোমার অভিজ্ঞতা কি বলে? এখন আমার কি করা উচিত? কি করা উচিত মানে? অবশ্যই তাকে প্রপোজ করা উচিত। যদিও মেয়েরা প্রথমে রাজি হয় না, একটু আধটু ভাও খায়, মানে আমারটা যেমন খেত আর কি, সেটা একটু ভেজাল আছে। তবে হাল ছাড়লে চলবে না। প্রথমবার না হোক, দ্বিতীয়বার না হোক, তৃতীয়বার তো হবেই হবে। আর প্রপোজের ক্ষেত্রে আমি বলবো আই লাভ ইউ না বলে ডাইরেক্ট উই লাভ মি বলে দেবেন। আর আপনার ব্যাপারে আমি নিশ্চিত, আপনাকে দেখলে ইশিকা ম্যাডাম রাজি হবেই হবে। বাপ রে, এ তো বহু ঝামেলা। আর ডিরেক্ট বিয়ের কথা বলবো? হ্যাঁ, এতে মেয়েরা ইমপ্রেস হয় বেশি। তবে যদি তার লাইফে অলরেডি অন্য কেউ থাকে তাহলে মুশকিল। সেই জন্যই আমার ওর সব ডিটেল চাই ফার্স্ট। এরপর জাহিদ ইশিকার সব ডিটেল জোগাড় করে এনে আমানকে দেয় এবং নিশ্চিত হয় আগে পিছে কেউ। তখনই ঠিক করে ইশিকাকে তার চাই। তাই সেদিন নিজে ইশিকাকে ডিরেক্ট বিয়ের প্রপোজালও দিয়ে ফেলে। তবে ওই যে জাহিদের কথাই ঠিক হলো, মেয়েরা এসব বিষয়ে একটু ভাও খায় বইকে। তবে আমানও ছেড়ে দেওয়ার পাত্র না। আর সাথে যদি থাকে জাহিদের মতো প্রেম বিজ্ঞানী, তাহলে তো কথাই নেই। তার ডিরেকশন মতোই দ্বিতীয়বার চেষ্টা করতে গিয়ে ফলস্বরূপ ইশিকা শোয়েবকে দিয়ে মিথ্যা প্রেমের নাটক করায়। কিন্তু শেষ রক্ষা আর হলো না। সেই আমানের বুকে আসতে হলো তার সারা জীবনের জন্য। এসব মনে পড়তে ইশিকাকে বুকে জড়িয়ে রেখে হেসে ওঠে আমান। কিছুক্ষণ পর আমানরা চলে আসে বাড়িতে। ততক্ষণ ইশিকার জ্ঞানও ফিরে এসেছে। ইশিকা গাড়ি থেকে নামলেই আমান ইশিকাকে কোলে তুলে নেয়। আমানের বন্ধু তাই দেখে মুখে সিটি দেয়। হারা আরমান আহমেদ হেসে বলে, সাব্বাস, এই না হলে বাপকা বেটা। আমান হেসে দেয়। ইশিকাও লজ্জা পেয়ে মুচকে হাসে। রাজিয়া বেগম গাড়ির আওয়াজ পেয়েই দরজায় এসে দাঁড়ায়। আমান ইশিকাকে দরজার সামনে নামিয়ে দিলে তিনি বউ বরণ করে ঘরে তোলে। রাজিয়া বেগমের বেজায় খুশি। একমাত্র ছেলের বউ বলে কথা। তিনি মনে মনে যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনটাই। মুখের বাচ্চা আদরটা এখনো যায়নি, যেন ছোট মাত্র একটা পুতুল। ইশিকার থুতনিতে হাত রেখে তিনি বললেন, মাশাআল্লাহ, কি মিষ্টি দেখতে গো, একদম আমার মনের মতো। ছেলের আমার পছন্দ আছে। ইশিকা লজ্জা পেয়ে হাসলো। রাজিয়া বেগম তো আদেশে সুরেই বলে দিলেন, আমাকে কিন্তু আপনি আগে করা যাবে না বলে দিলাম। আর আমিও কিন্তু মাঝে মাঝে তুই করে বলতে পারি, কি আপত্তি আছে? তুমি আমাকে তুই করে ডেকো আম্মু। ছেলের বউয়ের কথা ভারী সন্তুষ্ট হলেন রাজিয়া বেগম। সবকিছু দেখে আমানও স্বস্তি পেল। সব ভালোই মিটে গেছে। তারপর আরমান আহমেদ তাড়া দিয়ে সবাইকে ফ্রেশ হতে বললেন। সন্ধ্যায় জাহিদ এলো আমাদের বাড়ি। সারাদিন তারা অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছুটোছুটি করছে, তাই তার প্রাণপ্রিয় আমান স্যারের বিয়েতে উপস্থিত থাকতে পারেনি। সেই নিয়ে তার আক্ষেপের শেষ নেই। তবে প্রথমবার বিয়ের সময় তো ছিলই, সে ভেবে মনকে সান্ত্বনা দিল। এখন সুযোগ পেয়েই চলে এসেছে আমান স্যারকে অভিনন্দন জানাতে। স্যারের প্রেমের ঘটনা উদ্ঘাটন থেকে শুরু করে সব রকমের প্রেমের বিষয়ে পরামর্শ সে দিয়েছে। তার অবদানও কি কম নাকি?
আর এখন সেই স্যার দুইবার বিয়ে করে বসে আছে, অথচ কেউই টের পেল না। রাজিয়া বেগম ছেলের বউয়ের জন্য বানিয়ে রাখা ভরি ভরি গয়না দিয়ে ইশিকাকে দোয়া করলেন। সর্বশেষ তার শাশুড়ির বংশ পরম্পরা দেওয়া পদ্ম ফুলের নকশা করা স্বর্ণের চুলের কাটা দিতে গিয়ে দেখলো মেয়ের চুল তো ছোট, ঘাড় অব্দি কাটা। এই চুল তো খোপাই হবে না, কাটা ঘুষবে কোথায়? তবুও হাসি মুখে হাতে দিয়ে ইশিকাকে বললেন, আর কিন্তু চুল কাটা যাবে না বলে দিলাম। বড় চুল মানেই লক্ষ্মীমন্ত। ঘরের বউয়ের মাথায় একটু একটু বড় চুল না থাকলে চলে? ইশিকা হাসি মুখে রাজিয়া বেগমের কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিল। বড় চুল সামলাতে অনেক বেগ পেতে হয়, এই জন্যই চুল ছোট করে রাখা। এরপর রাতে খাওয়া দাওয়া শেষে আমাদের বন্ধুকে জোর করেই নিজে বাড়ি পৌঁছে দিতে গেল। তার গাড়িতে সমস্যা থাকায় আমাদের গাড়িতে এসেছিল সে। এর মধ্যে রাজিয়া বেগম ইশিকাকে নিজ হাতে সাজিয়ে আমাদের ঘরে পাঠালেন। ইশিকা ঘরে গিয়ে পুরো অবাক। বিয়েটা সাদামাটা হলেও ঘরটা খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে ফুল দিয়ে। রাজিয়া বেগমই এত সব করেছে। ঘটা করে বিয়ে হয়নি তো কি হয়েছে? ছেলের কথাই সব নাকি? হোক লজ্জার ব্যাপার, তাও সে ছেলের বাসন নিজে ডিরেকশন দিয়ে সাজাবে। ফুল আনিয়ে সার্ভেন্ট দিয়ে গোটা ঘরটা সাজিয়েছেন তিনি। সাথে জাহিদও মহানন্দে হাত লাগিয়েছে। হাজার হোক তার আমান স্যারের ফুল সজ্জার খাট বলে কথা। কিছু সময় পর আমার ঘরে ঢুকলো, দেখলো ঘরের খাট ফুল দিয়ে সাজানো। বুঝলো এ তার মায়েরই কাজ। ইশিকা বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে, ওটা মাতাল করা ঘ্রাণ ছড়ানো ফুলগুলো ছুঁয়ে দেখছিল। আমার ইশিকাকে ঘরে না পেয়ে দেখলো বেলকনিতে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো। ইশিকা প্রথমে চমকে গেল, চেনা পারফিউমের গন্ধে ঠিকই চিনতে পারলো মানুষটাকে। আমার ফিসফিসিয়ে বলল, এখানে কি করছো? চলো ঘরে চলো। ফুলগুলো দেখছিলাম। এগুলো কি আপনি লাগিয়েছেন? না, মা লাগিয়েছে। মাই যত্ন করে, আমি এসব গাছের যত্ন নিতে পারি না। অবশ্য এখন তো গাছের মালকিন এসেই গেছে, আর চিন্তা কি সেটাই করবে। মানে তুমি এখন থেকে এগুলো যত্ন নিবে? হ্যাঁ, না কিছু করবে না, আমাকে দিয়ে করাবে। কে বললো কিছু করবো না? করবো তো। বাসর চোখ টিপে আমানের কথাই ইশিকা পিটপিট করে তাকালো। আমার ইশিকাকে একবার আগা গোড়া দেখে আবারও বলল, উফ, আবারও শাড়ি? শাড়িতে তোমাকে যা লাগে না, এখন লাগছে পুরোই নতুন গিন্নি। কিন্তু আমার অস্বস্তি লাগে, কেমন পেঁচিয়ে যায়। আচ্ছা, এগুলো পাল্টে শুলে হবে? পাল্টানোর আর দরকার নেই তো। কেন? কেন মানে কি? আজকে তো এমনিও শাড়ি গায়ে থাকবে না, বাসরাত না। পচালো, খালি পচা পচা কথা জানতো। বলে সরে আসতে নিলে আমার পেছন থেকে হাত ধরে ফেলে। তারপর এক টানে বুকের কাছে এনে মাথা নিচু করে ইশিকার কানে মাতাল কণ্ঠে বলল, পালিয়ে যাবে কথাই সুন্দরী, আজ আর কোনো কথাই শুনবো না, কোনো বাধাই মানবো না। ইশিকার বুক দুরু দুরু করছে, নিঃশ্বাসে ঝড় বইছে। দৃষ্টি নিচে রাখলেও চোখের পাতা কাঁপছে। আমাদের নরম নিঃশ্বাস গালে গলায় পড়ায় শরীরের লোম কাটা দিয়ে হচ্ছে। আমার ইশিকার লজ্জা পাওয়া দেখে হেসে গলায় আলতো করে ঠোঁট ছোঁয়ালো। ইশিকা বিদ্যুতের গতিতে কেঁপে ওঠে। আমার মুচকি হেসে ইশিকাকে হুট করে পাজা করে তুলে নেয়। ইশিকার লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকায়। আমার হেসে আমার বুকে মুখ লুকায়। তারপর আমার ধীরে ধীরে ফুলসজ্জিত বিছানার দিকে এগিয়ে যায়। সকালে ঘুম ভাঙতে ইশিকা নিজেকে আমার বুকে আবিষ্কার করলো। আমান একদম ইশিকাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ইশিকা আমার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আমানকে। তারপর তার চোখ গেল আমানের সেই নাকের ডগায় তিলটার দিকে। ইশিকার ইচ্ছে হচ্ছিল দাঁত দিয়ে কট করে তিলটার উপর কামড় বসিয়ে দিতে, সেদিন যেমন তার ঠোঁটের হাল করেছিল সাধানটা। এরপর এই চোখা নাকটা কামড় খেয়ে লাল হয়ে পড়ে কলা গাছ হয়ে যাবে। এসব ভেবে ইশিকা একটু শব্দ করে হেসে উঠল। ইশিকার হাসিতে আমার কিছুটা নড়ে আতকলা চোখে আদরে কণ্ঠে বলল, গুড মর্নিং মাই লেডি। কাল রাতে ভালো মতো ঘুম হয়নি তোমাকে আদর করতে গিয়ে। এখন প্লিজ জ্বালাতন করো না, একটু ঘুমাতে দাও। আচ্ছা ঘুমান, আমাকে ছাড়ুন, আমি উঠবো। কেন উঠতে হবে না এখন? আর একটু ঘুমাও। বাড়ির নতুন বউ এভাবে পড়ে পড়ে বেলা অব্দি ঘুমাবে? কেমন দেখায়। আর তাছাড়া এখন আর ঘুমও আসছে না তার। এমন ভাবে আমার চেপে ধরে আছে যে মুচড়ামুচড়ি করেও ছাড়তে পারছে না। শেষমেশ উপায় না পেয়ে আমাদের বুকে জোরসে কামড় বসে দিল ইশিকা। অমনি আমার ইশিকাকে ছেড়ে দিয়ে উঠে বসলো। সেই সুযোগে ইশিকাও উঠে পড়লো বিছানা থেকে আর হাসতে লাগলো। আমার করুণ মুখ করে বলল, ইস্যু, কামড়ের বদলে মর্নিং কিস দিয়ে আদর করলেও তো পারতে। উফ, শখ কত, খালি ধান্দাবাজি। বেশ করেছি, আরো দেব। খুব আদর খাওয়ার ইচ্ছে না তো এটাই আমার আদর করার স্টাইল। বলতে বলতে ইশিকা দেখলো এবার উল্টে আমান তার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে মুখ টেপে হাসছে। ইশিকা ভ্রু কুঁচকে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন আর হাসছেন কেন? দেখছি তোমাকে শাড়ি ছাড়া এইভাবেও কিন্তু মারাত্মক লাগে। কি অবস্থা? বলে ইশিকা নিজের দিকে তাকিয়ে হা হয়ে গেল। শুধু পেটিকোট আর ব্লাউজ পরনে তার।
শাড়ি কোথায়? আশেপাশে তাকিয়ে দেখলো শাড়ি বিছানার কোনায় পড়ে আছে। এরপর আমানের দিকে তাকাতে আমার দুষ্ট হাসি নিয়ে ভ্রু নাচিয়ে বলল, কি বলেছিলাম না শাড়ি আর থাকবে না গায়ে? ইশিকা তাড়াতাড়ি শাড়িখানা উঠিয়ে বুকে নিয়ে বাথরুমের দিকে ছুট লাগালো। আমান ইশিকার কাণ্ড দেখে শব্দ করে হেসে আবার বিছানা ধপ করে উপর হয়ে শুয়ে পড়লো। এবার ইশিকা বাথরুমে গিয়ে পড়লো আরেক ঝামেলা। জামা কাপড় তো কিছুই নিয়ে ঢোকেনি, ফ্রেশ হয়ে পড়বে কি? ইশিকা আবার বাথরুমে দরজা খুলে বেরিয়ে গেল। দেখো আমান আবার ঘুমিয়ে গেছে। এবার ট্রলি খুলেও চিন্তায় পড়ে গেল ইশিকা কি পরবে, জামা নাকি শাড়ি? বেশিক্ষণ শাড়ি পরে থাকলে যে ভীষণ আনকমফোর্টেবল ফিল হয়। আবার মাও তো পই পই করে বলে দিয়েছে পরে যা পরা পরবে, প্রথম কয়েকদিন যেন শাড়িই পরে থাকে। অতঃপর মেজেন্টা রঙা একটি শাড়ি নিয়ে আবার বাথরুমে ঢুকলো। আগে অনুষ্ঠানগুলোতে মাঝে মাঝে শাড়ি পরার কারণে ইশিকার একটু আধটু আইডিয়া আছে শাড়ি পরার ব্যাপারে, তাই পরতে গিয়ে বেশি বেগ পেতে হলো না। তবে খুব একটা ভরসা রাখতে পারছে না, মনে হচ্ছে এই হাঁটতে গিয়ে পেঁচিয়ে পড়ে যাবে, নয়তো টুক করে খুলে যাবে। এরপর চুল মুছে ড্রয়ার দিকে শুকিয়ে নিল। তারপর হাতে কাগজা চিকন চুড়ি আর গলায় একটা হাফ নেকলেস পরলো। তারপর চোখে কাজল দিল আর শেষে কপাল একটা ছোট্ট লাল টিপ পরলো। এরপর আয়নায় নিজেকে দেখেই এক দফা চমকে উঠলো। চেহারা জলুসটাই পাল্টে গেছে। ইশিকা একগাল হেসে সব গুছিয়ে রেখে পেছনে ঘুরতেই দেখলো আমান দাঁড়িয়ে আছে। আমানকে দেখে ইশিকা বলল, ঘুম হয়ে গেল? ঘরে বউ থাকলে ঘুম নাওয়া খাওয়ার কি আর ঠিক থাকে নাকি? সব হারাম এখন আমার। উত্তরে ইশিকা ঢং বলে অন্যদিকে ফিরে মুখ ভেঙচে দিল। আমান হেসে ইশিকাকে একবার আগা গোড়া দেখে নিয়ে অবাক হয়ে বলল, ও তুমি একা শাড়ি পরছো? ইস, ভেবেছিলাম ফিল্মের মতো তুমি শাড়ি পরতে পারবে না, সেই সুযোগে আমি পরিয়ে দিব, তার হলো না। বলেছি না এই ঈশিতা পারে না এমন কোনো কাজ নেই। ও হ্যাঁ, তাই তো ভুলে গেছিলাম আমি। আপনি তো সুপার ওম্যান, তা আমার যে এখন একটু এনার্জি দরকার। আমানের কথা ইশিকা পিটপিট করে তাকালো। আমান মুচকি হেসে ইশিকাকে আরো গভীরভাবে জড়িয়ে ধরে ইশিকার ঠোঁটের দিকে আগাতে ইশিকা বাধা দিয়ে বলল, এই এখন একদম এইসব না, যান আগে ফ্রেশ হয়ে আসুন। ঠিক আছে, পরে বুঝে নিব সুদে আসলে। অসভ্য লোক একটা। ইশিকা ডাইনিং এ গিয়ে দেখলো আরমান শাহ আহমেদ বসে পেপার পড়ছে। আরমান আহমেদ ইশিকাকে দেখে হেসে পড়ল, গুড মর্নিং ডিয়ার। মর্নিং। মা কোথায় বাবা? সে তার জায়গায়, মানে কিচেনে। তুমি একা এলে, আমান এখনো ওঠেনি? উঠেছে, ফ্রেশ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বসে পড়ো তুমি। ব্রেকফাস্ট মনে হয় এতক্ষণে রেডি হয়ে গেছে। না, সবাই আসুক, এখন একটু কিচেনে যাই। আচ্ছা যাও। ইশিকা কিচেনের দিকে গেল, দেখলো রাজিয়া বেগম নিজে ব্রেকফাস্ট বানাচ্ছে। ইশিকা দেখে বলল, আরে উঠে গেছিস আম্মু? আমি এখনই ডাকতে পাঠাতাম তোদের। আমি কি কিছু সাহায্য করব তোমায়? কিছুই করতে হবে না, আমি আছি না। আর যদি খুব মন চায় করতে তাহলে পরে করবি, এখন না। আমান উঠেছে? হ্যাঁ, ফ্রেশ হচ্ছে। আচ্ছা, শাড়ি পরেছিস? আমি তো ভেবেছি একা পরতেই পারবি না। হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে এই খুলে যাবে, আনইজি লাগছে। আর শাড়ি পরতে হবে না, আগে যেভাবে চলতি এখানেও সেভাবে চলবি, কেউ কিছুই বলবে না। যাক বাবা, বাঁচা গেল। ব্রেকফাস্টের সময় রাজিয়া বেগম ঘোষণার মতো করে সবাইকে জানালেন তিনি ঠিক করেছেন আগামী শুক্রবার বাড়িতে অনুষ্ঠান হবে বউ ভাত উপলক্ষে। বিয়েটা ছেলের কথায় আনাড়িভাবে হয়েছে, কিছুই বলেনি। এখন যা হবে সব তার মর্জিতে। এখানে তিনি কোনো কথাই শুনবেন না কারো। শেষমেশ তার সিদ্ধান্তে অটল রইল। সোমবার মানে হাতে আর 4 দিন বাকি। তিনি আরমান আহমেদকে আগে সবাইকে ইনভিটেশনের দায়িত্ব দিয়ে বললেন বাকি কাজ তিনি নিজেই তদারকি করে করবেন। সন্ধ্যা 7টায় অফিস থেকে ফিরল আমান। যদিও আজকে যাবার ইচ্ছা ছিল না, তারপরও জরুরি দরকার যেতে হয়েছে। এসে দেখলো 2 বউ শাশুড়িতে মিলে ড্রয়িং রুমে বসে জমিয়ে আড্ডা দিচ্ছে। আমার কিছু না বলে ঘরে চলে গেল। ফ্রেশ হয়ে বের হতে দেখলো ইশিকা বিছানায় বসে মোবাইল চাপছে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলে ব্রাশ চালাতে চালাতে আমান বলল, আড্ডা শেষ? আম্মু ডাকছে, খাবেন, চলুন। মোবাইলের দিকে তাকিয়ে বলল ইশিকা। অমনি আমান এসে হুট করে ইশিকার হাত থেকে মোবাইল নিয়ে এলো। ইশিকা আতঙ্কভাবে বলল, উফ, লাস্ট লেভেল ছিল গেমটার। দিলেন তো 12টা বাজিয়ে। থুর। বর রেখে গেম খেলা এটা রীতিমতো অন্যায়। ইশিকা কিছু বলে ভেঙচি কাটলো। আমান বলল, ও বিশু, তোমার ভেঙচিতেও আমি ফ্ল্যাট হয়ে যাই। হয়েছে, এখন চলুন, আমার খিদে পেয়েছে। খিদে পেয়েছে? আগে বলবে তো। আরে আমারও তো পেয়েছে, সারাদিনে একটাও খাওয়া হয়নি। বলে ইশিকার দিকে ঝুঁকে গেল আমান। ইশিকা আমানের কথা না বুঝতে পেরে ভ্রু কুচকে তাকালো। তারপর আচমকা তার ঠোঁটের উপর আক্রমণ। পাক্কা 6 মিনিট পর ছাড়লো আমান। তারপর ভ্রু নাচিয়ে বলল,
কি খিদে মিটেছে? আমার কিন্তু অর্ধেকও মিটলো না, আর একটু খাই, কি বলো? আপনি আপনি একটা যাচ্ছে তাই বলে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল নিচে। আমার হো হো করে হেসে উঠলো। খাওয়া দাওয়ার পর রাতে আমান আধাশোয়া হয়ে ল্যাপটপ নিয়ে ইশিকার কোলে রেখে কাউচে বসে কাজ করছিল, আর ইশিকা আমানের বুকে হেলান দিয়ে আধাশোয়া হয়ে গেম খেলছিল। ল্যাপটপে চোখ রেখে হঠাৎ আমান বলল, রিসেপশনের দিন তোমার বন্ধুদের ইনভাইট করবে? করব। তাই তো বললাম করবে, এন্ড অবভিয়াসলি শোয়েবকে তো অবশ্যই আসতে বলবে। কেন? কেন মানে তোমার বন্ধু না? আর তাছাড়াও সেদিনও তোমার প্রতি আমার কিসের অধিকার জানতে চেয়েছিল না, সেটা সেদিন নিজের চোখে দেখে নিবে। আমার না সব জানার পর থেকে ওকে খুব ভয় লাগে, কথা বলতেও ইচ্ছে করে না একদম। আমি তো আছি বাগনি, চিন্তা কি? ইশিকাও আমানকে জড়িয়ে ধরলো। এই মুহূর্তে ইশিকার মনে হচ্ছে আমানের বুকটাই তার কাছে পৃথিবীর সবচেয়ে সুখের এবং নিরাপদ স্থান। পুরো বাড়ি গতকাল থেকে এলাহি ভাবে সাজানো হচ্ছে। কাছের আত্মীয় স্বজনরা সকাল সকালে চলে এসেছে আমাদের বাড়ি, আর তাদের সবার এক অভিযোগ শুনতে হয়েছে রাজিয়া বেগমকে, যে কেন তার একমাত্র ছেলের বিয়েতে বলা হলো না তাদের। এভাবে চুপি চুপি বিয়ে সেরে শেষকালে ডাকা। অতঃপর রাজিয়া বেগম নানা রকম বুঝ দিয়ে কাটিয়েছেন ব্যাপারটা। আর যাই হোক, সবাইকে তো আর তার ছেলের সব উদ্ভট সিদ্ধান্তের কথা বলা যায় না। এখন সব মেতে আছে নতুন বউ নিয়ে। সকলে বউয়ের মুখ দেখে কিছু না কিছু দিয়ে দেওয়া করছে, আর সবাই মুখেই ইশিকার আচার আচরণ রূপের বাহবা আর প্রশংসা করবেই বা না কেন। সকলের পা ছুঁয়ে সালাম করা, যেই পারছে টানাটানি করে নিজের কাছে ঠেসে ধরে বসে গল্প শুরু করছে। ইশিকা সেগুলো আদর্শ শ্রোতার মতো শুনছে আর হাসি মুখে উত্তর দিচ্ছে। তাই প্রশংসা না করে যায় কোথায়? সবার মুখে ছেলের বউয়ের প্রশংসা শুনে রাজিয়া বেগমও মনে মনে খানিকটা গর্ববোধ করলেন। এদিকে সবার সাথে কথা বললেও ইশিকার মনে পড়ে আছে অন্যদিকে। লম্বু শয়তানটাকে আজকাল কারণে অকারণে বেশি মিস করছে সে। আজকে আমাকে বিজনেস ক্লায়েন্ট হ্যান্ডেলের জন্য চিটাগাং যেতে হয়েছে সকলে। খুব জরুরি হওয়ায় রাজিয়া বেগম যেতে দিয়েছে, নইলে আজকের দিনে কখনই যেতে দিতেন না। তবে সাথে সে কড়া হুকুম জারি করেছে যেন সন্ধ্যার আগে বাড়ি ফিরে। এরপর দুপুর গড়িয়ে বিকেলের দিকে মেকআপ আর্টিস্টরা চলে আসলো। রাজিয়া বেগম তাদের ইশিকার ঘরে পাঠিয়ে দিয়ে তিনি চলে গেলেন নিজে তৈরি হতে, কারণ একটু পরেই সকল গেস্ট আসা শুরু করবে। ইশিকা রেডি হতে হতে সন্ধ্যা প্রায়। পিচ অ্যান্ড গোল্ডেন কম্বিনেশনের লেহেঙ্গার সাথে গ্রিন অ্যান্ড গোল্ডেন স্টোনের জুয়েলারি, সাথে ভারী সাজ, পুরোই পুতুল পুতুল লাগছে ইশিকাকে। অবশ্যই সবকিছু আমার পছন্দ অনুযায়ী কেনা হয়েছে। এর মধ্যে রাজিয়া বেগম আসলেন রুমে। ইশিকাকে দেখে ইশিকার পা হাতের কোণে আঙুলে হালকা কামড় দিয়ে বললেন, মাশাআল্লাহ, কি মিষ্টি লাগছে আমার মেয়েকে, কারো যেন নজর না লাগে। ইশিকা উত্তরে হাসলো। তার মাও সাজলো এই কাজ করতেন নজর কাটানোর জন্য। রাজিয়া বেগম বললেন, চল নিচে চল। কিন্তু উনি তো এখনো আসেননি। আমার এসে যাবে কিছুক্ষণের মধ্যে, কল করেছিল তোর শ্বশুর। ইশিকা মাথা নেড়েই নিচে চলে এলো। ইশিকা সিঁড়ি থেকে নামা শুরু করে স্টেজে বসা পর্যন্ত ক্যামেরাম্যানরা কোনো পোজ ছাড়াই এলোপাতারে ছবি তুলছে। কিছুক্ষণ সময় পরে দেখলো ইশিকার মা, বাবা, ভাই সবাই এসে গেছে। তারা আসতে ইশিকা উঠে আগে আফসানা চৌধুরীকে জড়িয়ে ধরলেন। তিনিও যতই আগেই বিয়ে করুক না কেন, এখন মেয়েকে ছাড়া থাকার কষ্টটা খুব বুঝতে পারেন। এরপর ইশিকা ইয়ানকে জড়িয়ে ধরে আদর করলেন। তারপর ইফতিকার চৌধুরী হাত ধরে বলল, জানো তোমাদের কত মিস করছিলাম আমি, খুব মনে পড়ছিল তোমাদের কথা। তাই নাকি? কিন্তু আমরা তো তোকে একদমই মিস করিনি। কি ইয়ান, তাই তো? ইয়ান ও ইফতিকার চৌধুরীর কথা সায় দিল। ইশিকা অভিমানী কণ্ঠে বলল, বাবা। ইফতিকার চৌধুরী হেসে মেয়েকে বুকে জড়িয়ে ধরল। সিঙ্গেল ফটো সেশন করার সময় ইশিকা দেখলো রিমি আর নোভা চলে এসেছে। ইশিকা ওদের কাছে এগিয়ে যেতেই নোভা রিমিকে উদ্দেশ্য করে ইশিকাকে বলল, আসতেই চাইছিল না, জোর করে নিয়ে এসেছি। আসবো কেন? ও কি আমাদের আপন ভাবে নাকি? আপন ভাবলে চুপি চুপি এভাবে আমাদের না জানিয়ে বিয়ে করতে পারতো। সরি দোস্ত, দেখ আমি তো ফোন করে বললাম, হুট করেই বিয়েটা হয়ে গেছে, কোনো প্ল্যান ছিল না। না হলে তোদের বলতাম না। বল, তুমি কি চাও যে এই ভরা আসরে নতুন বউ এভাবে সেজে গুজে কান ধরে উদ্বাস করুক? ইশিকার এই কথায় রিমি হেসে ফেলল। তারপর ইশিকাকে জড়িয়ে ধরল। ইশিকা দুষ্টু হেসে রিমিকে বলল, তোমার তসুবাবু কোথায়? আসবে না? আসছে ওরা, ওই তো এসে গেছে। ইশিকা পাশ ফিরে দেখলো তৌসিফের সাথে শোয়েবও এসে গেছে। ইশিকা ভেবেছিল শোয়েব আসবে না, কিন্তু শোয়েবকে দেখে বেশ স্বাভাবিকই মনে হলো। তৌসিফ এসে কথা বলার পর শোয়েব এগিয়ে আসলো ইশিকার কাছে। এসে হেসে বলল, কংগ্রাচুলেশন দোস্ত, সত্যি তোর বিয়ের নিউজটা পেয়ে খুব সারপ্রাইজ হয়ে গেছিলাম। ভেবেছিলাম মজা করছিস, কিন্তু এখন দেখলাম না, সত্যি। থ্যাংক ইউ। আসলে হুট করেই। হেই শোয়েব। ইশিকার কথা শেষ হবার আগে কেউ একজন কথাটা বলে উঠল।
ইশিকা পেছন ফিরে দেখলো আমান দাঁড়িয়ে, হোয়াইট ব্লেজার, ব্ল্যাক শার্ট, হোয়াইট প্যান্টের সাথে ওই ধারালো চেহারা, সব মিলিয়ে মাথা ঝিম করা লোক। ইশিকা এক দফা ক্রাশ খেয়ে নিল, কিন্তু আমান কখন বাড়ি কখন এলো। আমান এগিয়ে এসে হেসে বলল, এসেছো তাহলে? আমি কিন্তু ইস্যুকে বারবার বলে দিয়েছি অবশ্যই যেন তোমাকে ইনভাইট করে, হাজার হলেও ওর কাছের বন্ধু তুমি। শোয়েব আমানের কথায় জোরপূর্বক মৃদু হাসলো। তারপর আমানকে দেখে একে একে সবাই এগিয়ে আসলো। সবার সাথে কথা বলে তারপর আবারও শুরু হলো ওদের কাপল ফটো সেশন। নানা রকম পোজে ছবি তুলছে। ক্লোজ আপে দাঁড়ানোর সময় আমান ইশিকার কানে কানে ফিসফিসিয়ে বলল, আমাকে মেরে ফেলার প্ল্যান করেছো নাকি? এইভাবে সবসময় মার্ডার করা কি ঠিক? বেশ করেছি, মারবো আমি, বাঁচাবো আমি। আমান ইশিকার কথায় হেসে দিল। ওদের ভাবভঙ্গি দেখে শোয়েবের কাছে সব পরিষ্কার। সেদিনের আমানের বলা অধিকারের কথা তার কাছে আজ স্পষ্ট। ইশিকা সত্যিই আমানকে ভালোবাসে, আর তার একতরফা ভালোবাসা ওদের ভালোবাসার কাছে নিতান্তই তুচ্ছ। হ্যাঁ, আমানকে ইশিকার পাশে দেখে তার রাগ হয়েছিল ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে ইশিকা আমানকে পেয়ে খুব খুশি। আর ভালোবাসার মানুষ যাতে সারা জীবন সুখী থাকে সেটাই চাইবে সে। আমান আর চোখে দেখছিল শোয়েবের দিকেই তাকিয়ে আছে। শোয়েবের দিক থেকে চোখ সরিয়ে মুচকি হাসি দিল আমান। অনুষ্ঠান পর্ব শেষ হলে যার যার মতো বিদায় নিল, কিন্তু ইশিকা জেদ ধরল মা বাবা ভাইকে আজ যেতে দেবে না, এই বাড়িতেই আজ থাকতে হবে। তারা না মানলে প্রায় কান্না করার উপক্রম। রাজে বেগম, আরমান আহমেদ এবং আমানও সাথে জোর করলেন থাকার জন্য। শেষমেশ বাধ্য হয়ে তারা রয়ে গেলেন। রাতে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে এসেই বিছানায় ধপ করে শুয়ে পড়ল ইশিকা। ভীষণ ক্লান্ত গলায় একটু পরে ঘুমিয়ে পড়ল। আমান শ্বশুর আর বাবার সাথে চম্পে আড্ডা দিয়ে ঘরে এসে দেখলো ইশিকা শুয়ে পড়ছে। আমান বিছানায় গিয়ে জড়িয়ে ধরে ইশিকাকে ডাকলে দেখলো কোনো হুলধের নেই। আমান বিড়বিড় করে বলল, হাই রে খোদা, কোথায় ভেবেছি এখন রোমান্স করবে, তা না এখন নাক ডেকে তিনি ঘুমাচ্ছে। তারপর চিন্তা করলো আজকে সারাদিনের ক্লান্তিতে ঘুম আসাটা স্বাভাবিক। আমান ইশিকাকে টেনে সোজা করে নিচের দিকে ফিরে কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। এভাবেই কেটে যাচ্ছে দিন। ইশিকার ভয় ছিল যে বিয়ের পর হয়তো শোয়েবের সাথে ফ্রেন্ডশিপটা কমপ্লিটেড হবে, বাসে কখনো সহজ হতে পারবে না। কিন্তু শোয়েব এখন তার সাথে স্বাভাবিক আচরণ করে, তাই ইশিকাও আগের মতো শোয়েবের সাথে স্বাভাবিকভাবে মিশে। অবশ্যই এই নিয়ে আমানেরও এখন রেস্ট্রিকশন নেই খুব একটা। আগে আমান ইশিকাকে দেখলেই সহস্রবার কল করে খোঁজ নিত, খেয়াল রাখতো। এখন হয়েছে কাহিনী উল্টো। আমান যতক্ষণ বাইরে থাকে ইশিকাই বারবার কল করে থাকে, আর আমান এক একবার দুষ্টুমি করে বলে, বাহ বাহ, তুই তো বিয়ের পর দেখছি আমার প্রেমে পড়ে গেছো, এত কেয়ার। আই এম ইমপ্রেসড। এই কথায় ইশিকা লজ্জা পেলেও কপট রাগ দেখায়, আর আমান হাসে। শাশুড়ির সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যায় ঘরে চলে আসে ইশিকা। এসে কাউচে শুয়ে পড়ে। গেম খেলার জন্য ফোন অন করতে স্ক্রিনে ভেসে ওঠে সেই যে আমানের সাথে তোলা প্রথম সেলফিটা। ছবিটা দেখেই হেসে উঠেছে। সেদিন থেকে কিছুদিন পর হঠাৎই একদিন ভার্সিটি থেকে আসার সময় আমান তার গাড়ি নিয়ে এসে তার সামনে ব্রেক করে। নোভা আরো কথা বলতে বলতে আসছিল। আচমকা ঘটনা চমকে যায় দুজনেই। তারপর আমান নেমে আসে গাড়ি থেকে। প্রথমে ইশিকার একটু চেনা চেনা লাগলেও পরে ঠিকই চিনতে পারে আমানকে। আমানকে দেখে সে হাই হ্যালো বলা চিন্তা করলেও তার আগে আমান তার সামনে এসে বলে, উইল ইউ ম্যারি মি? এখন কথায় পুরো হক চকিয়ে যায় সে। এভাবে অল্প চেনা জানা একটা মেয়েকে সোজাসুজি বিয়ের প্রস্তাব দেওয়াটা ভীষণ অদ্ভুত লাগে তার কাছে। প্রেমের হলেও মানা যায়, তাই বলে বিয়ে? তখন তার কাছে আমানকে এক প্রকার ফালতুই মনে হয়েছিল। তারপর রাগের বসে নানা রকম কথা শুনিয়ে দেয় আমানকে, কিন্তু তারপরও ঘুরে ফিরে সেই একই কাহিনী। শেষমেশ বিরক্ত হয়ে শোবের হেল্প নিয়ে সেদিন আমানের সামনে বয়ফ্রেন্ডের নাটক করায়। কিন্তু তবু আমান তার বাবাকে দিয়ে ওদের বাড়ি বিয়ের প্রস্তাব দেয়, আর ইশিকার রাগে জেদে না করে দেয়। কিন্তু ঘটনাচক্রে আমাদের রাগ আর ভালোবাসার কাছে হেরে গিয়ে সারা জীবনের জন্য এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয় সে। পুরনো এসব কথা ভেবে হেসে উঠল ইশিকা। রাত 9টা আমান বাড়িতে আসে। রুমে এসে দেখে কাউচে ঘুমিয়ে আছে ইশিকা। ফ্রেশ হয়ে এসে নিচে চলে যায় আমান। তারপর খাবার নিয়ে এসে ইশিকাকে ডাকে, ইস্যু ওঠো, খাবে? কি হলো, ওঠো। এই ইস্যু ওঠো না, লক্ষ্মীটা। ইস্যু খাবো না। আবার খাবার নিয়ে বাহানা, মাইর চিনো, দ্রুত ওঠো। আপনি কখন এলেন? অনেকক্ষণ আগে। মা খাওয়ার জন্য ডেকে গেছিল। ওঠোনি কেন? 9:45 বাজে। আসলে আপনি আসলে খাবো তাই ভেবে আর কখন যে ঘুমিয়ে গেছিলাম তাই। এরপর থেকে লেট করবে না, খেয়ে নিবে নিচের মতো। ইশিকা চুপ করে বসে রইল। মুখে কথা বলল, আমার মনে মনে বেশ খুশি হলো। তারপর ইশিকাকে খাইয়ে নিজেও খেয়ে নিল। খাওয়া শেষে প্লেট নিচে রেখে রুমে এসে দেখলো ইশিকা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নাক ধরে কিছু করছে। আমান ইশিকার পেছনে গিয়ে দাঁড়িয়ে বলল, কি দেখছো? নাক টানছি। কি?
দেখুন কেমন বোচা, আপনার নাকের মতো এত চোখা না, তাই টেনে চোখা করার চেষ্টা করছি। আমার কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে থেকে শব্দ করে হাসি শুরু করলো। ইশিকা বিরক্ত হয়ে বলে, হাসির কি হলো এখানে? ধুর, আপনি একটা আসলেই খারাপ লোক। যান সরুন তো। বলে বিছানায় যেতে নিল। অমনি আমার 2 হাত দিয়ে ইশিকার পেট আঁকড়ে ধরে আটকে দিল। হাসতে হাসতে বলল, আরে রাগ করে না বাবুটা, আচ্ছা আর হাসবো না। আর তোমাকে নাক চোখা করতে কে বলেছে? তুমি বোচা নাকি কিউটের বক্স, বুঝেছো? ইশিকা কিছু না বলে গাল ফুলিয়ে রইল। আমান আবার বলল, অবশ্য একটা উপায় আছে, সেটা করলে কাজ হলেও হতে পারে। কি? আমার নাকের সাথে নাক ঘষার সাথে একটু একটু চুমু, দেখবে তীর তীর করে বাড়ছে না। হঠাৎই ইশিকার মাথায় দুষ্ট বুদ্ধি এলো। হেসে 2 হাত দিয়ে আমাদের গলা জড়িয়ে ধরে বলল, ও তাই, আচ্ছা করি তাহলে। বলে মুখ এগিয়ে নিয়ে আমাদের নাকে নাক লাগালো। তারপর হঠাৎ করে নাকের ডগায় কচ করে কামড় বসিয়ে দিল। আমার চিৎকার করে ইশিকাকে ছেড়ে হাত দিয়ে নাক ধরল। ইশিকার অনেক দিনের ইচ্ছা ছিল নাকে কামড় বসানোর, আজ পূরণ হয়ে গেল। হাসতে হাসতে বলল, সবসময় ধান্দাবাজি করলে এমনই হবে। বলে যে বিছানায় যেতে নেবে অমনি আমার ইশিকাকে চেপে ধরে। তারপর বলল, খুব কামড়ানোর শখ না? আজকে তোমার শখ মেটাবো আমি, দেখি তোমাকে কে বাঁচায়। আপনিও কি কামড়াবেন জম্বিদের মতো? আদর করব। বলেই গলায় মুখ ডুবিয়ে দিল। আমাদের খোঁচা খোঁচা দাড়ির খোঁচায় ইশিকার সুসুরি লাগছে, আবার বিচ্ছেও। ইশিকা ছটফট করতে করতে বলল, আরে ছাড়ুন, দাড়ির খোঁচা লাগছে তো। উফ, আপনি আসলে একটা পচা লোক। আমার ঘুম পেয়েছে, ঘুমাবো আমি, ছাড়ুন। বলে আমানকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। এবার ছটফটানিতে আমার ইশিকাকে ছেড়ে দিল। তারপর বলল, আচ্ছা ঘুমাও। আর শোনো, প্রথম বিয়ের দিন আমাকে বলেছিলে না তুমি তোমার ভার্সিটির অনেকেই তোমাকে আমাকে নিয়ে জেলাস ফিল করে? তাদের নাম বলো তো, ডিটেল আমি বের করে নেব। কেন? কেন আবার? বউ তো ঘরে পাত্তা দেয় না। অন্তত যারা আমাকে ভালোবাসে, যাদের কাছে আমার ভ্যালু আছে, তাদের কাছে যাওয়া উচিত, তাই না? ইশিকা সেদিন ভয়ে কি দিয়ে কি আবল তাবল বলেছিল নিজেও জানে না, কিন্তু কোথায় যেন ইশিকার মাথায় আগুন ধরে গেল। কিছুক্ষণ ফোঁস করে হুট করে আমানের উপর চড়ে বসলো। তারপর আমানের গলা চেপে ধরে বলল, একদম খুন করে ফেলবো আমি ছাড়া অন্য কারো কথা ভাবলে। আমার বড় বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে ইশিকার এমন রূপ দেখে। পরক্ষণে আমার ইশিকাকে নিচে ফেলে দিয়ে 2 হাত চেপে ধরে উঠে বলল, কেন? আমি তো পচা খারাপ লোক, আবার আদর চাইলে কামড় দেবে, ঘুম আসবে, আর এখন এই কথা শুনে মেরে ফেলবে মানে কি? ইশিকা কিছুক্ষণ আমানের দিকে তাকিয়ে থেকে হুট করে আমানের ঠোঁটে চুমু খেলো। আমার কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে পরে হেসে মাথা নাড়িয়ে বলল, এতদিনেও কিছুই শিখলে না, এভাবে চুমু খায়? আমি আপনার মতো নির্লজ্জ নাকি যে শ্বাস আটকে ধরে মেরে তার আগেই আমার ইশিকার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল গভীর ভাবে। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে চিত হয়ে শুয়ে দুজনে হাঁপাতে লাগলো। তারপর আমার ইশিকার দিকে তাকিয়ে বলল, ইসু, ভালোবাসি, বাসো না? বড্ড বেশি ভালোবাসি। আমার হেসে 2 হাতের আজলে ইশিকার গাল ধরে কপালে গভীর চুমু এঁকে শক্তেও বুকে আঁকড়ে ধরল।